রাজনীতিটাকে আজকাল লোকে খুব সহজ মনে করছে যে যাও এমএলএ এমপি হবো মন্ত্রী হবো। আমি এমপি হয়ে গেছি, এমএলএ হয়ে 8 বছর হয়ে গেল না, আমি কখনো এই চেয়ারের সঙ্গে চিপকে যাই না, একটা ডিস্টেন্স রাখি, মানসিকতা আর শারীরিক প্রস্তুতি সবকিছু ভেবে রাখি যে চেয়ার যখন তখন ছাড়তে হবে। যখন এই করোনার সময় প্রধানমন্ত্রী আহ্বান করেন চলুন আমরা তালি বাজাই, থালি বাজাই, কত টন্টিং হয়েছিল, বিম তৈরি হয়েছিল, আরে থালা বাজালে, থালি বাজালে কি আর করোনা চলে যাবে? প্রত্যেক দেশ, ইসরায়েল ধরুন বা অন্য দেশ যেগুলো পরাধীনতা থেকে বেরিয়ে এসেছে, তারা আজকে কোথায় পৌঁছে গেছে। আজকে 10 বছরে যে এত হতে পারে, কেন আগের 60 বছরে হয়নি? আজ পর্যন্ত কোনো বিজনেস ক্লাসে আমি চড়িনি, চড়তে পারতাম, আমি বিল দেবো, সরকার দিয়ে দেবে। আপনি চড়েননি? আমি তো বাসের ট্রেনে ঘোরা লোক, আমি এই অভ্যাসে থাকার জন্য আমার কখনো এটা কষ্ট বলে মনে হয় না। রোদ্রে ঘোরা, সাধারণ লোকের সঙ্গে থাকা, সাধারণভাবে থাকা। নমস্কার। দেখুন, আজকে যিনি অতিথি, তার নাম কি বলার প্রয়োজন আছে? কারণ বাঙালিরা সবাই তাকে চেনেন, কিন্তু আমরা তার সাথে কথোপকথনগুলো এমনভাবে করব যে দিকগুলো হয়তো মিডিয়াতে বা বিভিন্ন তার ইন্টারভিউজ বলুন, পডকাস্ট বলুন, সাক্ষাৎকার বলুন, সেখানে উঠে আসেনি। আমরা তিনি গভর্নমেন্ট পলিসিস নিয়ে কি ভাবনা চিন্তা করেন, মানে রাজনীতির বাইরেও সরকার তো একটা ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের ভূমিকা নিয়ে কি ভাবনা চিন্তা করেন সেটা নিয়ে কথা বলবো। আর তার বাইরে তার জীবনের বেশ কিছু অভিজ্ঞতা, ইনফ্যাক্ট মোদিজি অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়কে কাছ থেকে দেখে কীরকম তার অভিজ্ঞতা হয়েছিল, সেরকম কিছু ইউনিক কথাবার্তা নিয়ে আজকের এই পডকাস্টটি করব। সুতরাং আপনারা দেখতে থাকুন এবং ডেফিনেটলি কথা দিচ্ছি, আপনারা এই পডকাস্টে পাবেন অন্য একজন দিলীপ ঘোষকে। স্যার, প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য এবং বাংলার ইন্ডিপেন্ডেন্ট পডকাস্টকে সাপোর্ট করার জন্য। সবাইকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাই। নতুন বছরে আপনাদের সঙ্গে দেখা হলো, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। তো স্যার, প্রথমেই জানতে চাইব যে আপনাকে তো মানুষ বিভিন্নভাবে দেখেছেন, রাজনীতিবিদ হিসেবে দেখেছেন, এমপি হিসেবে দেখেছেন, এমএলএ হিসেবে দেখেছেন, আপনি নিজেকে রাজনীতিতে কি হিসাবে দেখেন, আপনার ভূমিকাকে? দেখুন, আপনি যেভাবে আমার বর্ণনা করছেন, গত 8 বছরের যে আমার জীবন, ধরুন আজ আমার 60 বছর বয়স, গত 8 বছরের যে জীবন ওটাই চর্চা। তো আটা মাখাটা কেউ দেখে না, রুটিটাই হয় খায়, সেটাই বোঝে। তো 8 বছরের আমার যে রাজনীতিক জীবন, রাজনীতিতে আসার পরে আমি একটু বেশি বিখ্যাত হয়ে গেছি বোধহয়। তো লোকের অনেক বিখ্যাত, রাজনীতিটাকে আজকাল লোকে খুব সহজ মনে করছে যে যাও এমএলএ এমপি হবো, মন্ত্রী হবো, এরকম ভাবে অনেক লোক রাজনীতিতে চলে এসছেন আমাকে। ভালো কথা, ভালো লোকেরা এলে ভালোই, কিন্তু রাজনীতিটা খুব কঠিন জিনিস, খুব নিরস এবং কোনো আবেগের ব্যাপার নেই ওখানে। আমি একটু সরস করি, সেই জন্য অনেকে হয়তো ভালো লাগে। তো সেই জন্য এই 8-9 বছরের মধ্যে, 8 বছরই হলো প্র্যাকটিক্যালি, আপনি ধরুন 15 জানুয়ারি থেকে আমার রাজনীতিক জীবন শুরু হলো। পার্টিতে পদ নিয়ে স্টেটের জেনারেল সেক্রেটারি হয়ে, আর সেই বছরই শেষে আমাকে প্রেসিডেন্ট করা হলো 15তে, ফলে আর একটু বেশি বিখ্যাত হয়ে গেলাম। তারপরে 6 মাসের মধ্যে আমি এমএলএ হয়ে গেলাম, 3 বছরের মধ্যে এমপি হয়ে গেলাম, তারপরে দ্বিতীয়বার রাজ্য সভাপতি থেকে মুক্ত করে আমাকে সর্বভারতীয় সহসভাপতি। এটা মানুষের কাছে খুব মনে হচ্ছে রাজনীতি মানে এর চেয়ে আর সরল বিশাল জিনিস হয় না, তো সেই জন্য হয়েছে। কিন্তু রাজনীতি তো আমি হঠাৎই এসেছি। এর আগে সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম। রাষ্ট্রবাদের উত্থান, রাষ্ট্রীয় জীবনকে শক্তিশালী করা, যে ধারা আছে তাকে শক্তিশালী, এই কাজে আমি যুক্ত ছিলাম। এর সঙ্গে কিছু সেবা কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিছু বড় ঘটনার সঙ্গে যুক্ত হয়ে সুনামির সময় আন্দামান নিকোবরে ছিলাম। তো সেই দুর্ভাগ্যজনক ঘটনা, সেই ভয়ঙ্কর ঘটনা, মানুষের জীবন কীভাবে নিমেষে শেষে দেখেছি, কি কষ্ট, একটা অবসন্ন পরিবেশ, মানুষ পাথর হয়ে গেছে দেখেছি, হাজার লোককে সেবা করারও সুযোগ এসে কয়েকটি দ্বীপতে, ফলে অভিজ্ঞতা সঞ্চয়ের অনেক সুযোগ এসে গেছে। আর রাজনীতি আসার পরে আমি আমার মতো করে রাজনীতি শুরু করেছি, সেটা দেখলে আপনারা বুঝতে পারেন যে অন্য রাজনীতি একটু আলাদা, একটু মনে হয় যেন। ঘটনাটা সত্য, আমি মনে করেছি যে ধরনের রাজনীতি চলে এসেছে, ভনিতা, চালাকি, এইটা মানুষ সহ্য করে না। আমার তো কোনোদিনই ভালো লাগতো না, কারণ দেখা যাক স্ট্রেট ফরওয়ার্ড, তো মানুষ এটাকে স্বীকার করেছে। আমার মনে হয় এটা ঠিক, রাজনীতিটা বড্ড বেশি চালাকি চাতুরির জায়গা হয়ে গেছে। এবারে অন্যরকম প্রশ্ন করি স্যার, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী কিংবা বিরোধী দলনেতা সবাই অবিবাহিত, তো এই রাজনীতিতে কি অবিবাহিতদের একটা এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ থাকে?
না, বিধান রায়ও অবিবাহিত ছিলেন, অনেকে ছিলেন। কারণ দেখুন, রাজনীতিটা আজকাল ফুল টাইম জব হয়ে গেছে, 24 ঘন্টার কাজ। আপনার উপরে কোনো অধিকার থাকবে না রাজনীতিতে আপনি গেলেন মানে, যদি সফল হতে হয়। আর সফল হওয়ার পরেও মানুষের এত চাহিদা, আরও হয়তো বেড়ে আর যাবে সেই চাহিদা এই নেতারাই বাড়িয়েছে। এই করে দেবো, ওই করে দেবো, আকাশে চাঁদ নিয়ে এসে তোমার বাড়িতে দিয়ে দেবো, কিছু না নেই, লোকের আকাঙ্ক্ষা বাড়ে। আর যখন আর পারে না, তখন এই ডোল দিয়ে এটা ওটা দিয়ে ভোট নিয়ে নেতা থাকার চেষ্টা হয়। তাতে আমার মনে হয় বেসিক কোনো পরিবর্তন সমাজের হয় না। সেই জন্য আপনি যদি একটা কাজকে পুরো সময় দিতে চান, ফুল টাইম জব, আজকে সাংবাদিকতা, আজকে সিনেমাতে যে অভিনয় করেন, এই ধরনের যারা করেন, ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হন, কোনো সীমা নেই, তাদের ক্ষেত্রেও তাই হয়। তো সেই জন্য কী হচ্ছে, যারা পুরোপুরি সমাজকে সময় দিচ্ছেন, তারা বিয়ে করলে একটা সেটা একটা ফুল টাইম জব, পরিবার, সন্তান ইত্যাদি, আয় উপায়। তো সেই জন্য হয়তো মনে হয় যে এই দুটো বোধহয় করা যাবে না। এই করতে করতে সময়ও পার হয়ে যায় নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। চাকরি খুঁজতে খুঁজতে অনেকের বয়স হয়ে যায়, আর বিয়ে করা হয় না। তো রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার একটা ব্যাপার। আমি বিবাহ আদি থেকে দূরে আগের থেকেই ছিলাম, কারণ তার আগে 32 বছর আমি আরএসএসের প্রচারক হিসেবে কাজ করেছি। ঘর সংসার পরিবার, আর্থিক কোনো উপার্জন ছাড়াই জীবন। তো এটা কন্ডিশনই আছে, সেইটার সঙ্গে এটা এডিশন হয়ে গেছে। কিন্তু অনেকেই রাজনীতিতে এসছেন বিভিন্ন পার্টিতে, তারা রাজনীতিটাকে নেশা পেশা বলুন, আমরা এটাকে মিশন হিসাবে নিয়েছি। তো সেই জন্য সমাজের কিছু ভালো হোক, আমার জীবনটা যদি এর জন্য দেওয়া হয় তো দিতে পারি আমি। আর সেইভাবে সময় কেটে যায়, এত ব্যস্ততার মধ্যে বোঝাও যায় না। তা এখনকার রাজনীতিটা যেহেতু পুরো সময়ের রাজনীতি, সেজন্য অনেকেই আর ঘর সংসারের দিকে যেতে পারেন না, এতেই পুরো সময় চালিয়ে দেন। আর এটাই ভালো লেগে যায়, এই করেই আর নেশার মতো হয়ে যায়। স্যার, আপনি পরিবর্তনের কথা বলছিলেন, তো একটা একটু সিরিয়াস দিকে আসা যাক যে স্যার, বর্তমানে যে সরকার চলছে, আপনারা তো বা আপনিও সেই পরিবর্তনের কথা বলেন, কিন্তু আমরা যদি একটু বৃহত্তর ক্ষেত্রে ভাবনা চিন্তা করি যে আপনারা গভর্নমেন্টের ঠিক কী কী পলিসিসের পরিবর্তন প্রয়োজন মনে করছেন, এবং আপনাদের চিন্তা ভাবনায় সরকারি পরিবর্তন মানে পার্টিগত পরিবর্তনের পরও তো একটা সরকারের স্ট্র্যাটেজি চলা, এগুলো পরিবর্তন হয়, কি কি পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ আপনি মনে করেন? রাজনীতিতে পরিবর্তন কথাটা বড় মজার, যে যার মতো করে সবাই ব্যবহার করে। পরিবর্তন মানে কি, ক্ষমতা পরিবর্তন বা সরকার পরিবর্তনটা কোনো পরিবর্তন নয়, কিন্তু সময়ের সঙ্গে জামা কাপড় পাল্টার মতো হয়ে যায়। কিন্তু সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজের কি পরিবর্তন, সাধারণ মানুষের জীবনের মধ্যে, সে আর্থিক দিক দিয়ে হোক, শিক্ষা, অন্যান্য সুরক্ষার ব্যাপার নিয়ে সমাজের মধ্যে কি পরিবর্তন হলো, সামাজিক জীবনের মানুষের মধ্যে কি পরিবর্তন হলো, সেটা হচ্ছে মূল কথা। এটি যদি না হয়, তাহলে যতবার সরকার পাল্টানো হোক কোনো মানে হয় না। কুয়োর জল যদি নোংরা হয়ে যায়, আপনি বালতি পাল্টালে কোনো পরিবর্তন হবে না। লোকে বালতিটা পরিবর্তন করে, তাতে জল পাল্টাবে, ওই জলই উঠবে। তাই আমাদের গণতন্ত্র এটাই হচ্ছে, বারবার সরকার পাল্টাচ্ছে, কিন্তু সমাজের মানুষের জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন এরকম হওয়া উচিত নিচের থেকে। আমরা অন্তোদয় বলটি শব্দ ব্যবহার করে দীনদয়াল উপাধ্যায়, আমাদের যিনি থিঙ্কার ছিলেন, তিনি ব্যবহার করেছিলেন অন্তোদয়, মানে শেষের যে মানুষ, তার উন্নয়ন উদয় হওয়া উচিত। মোদিজি দেখিয়েছেন, আজ দেশের 25 কোটি লোককে তাদের গরিবী সীমার উপরে তুলে নিয়ে এসছেন, দরিদ্র সীমার উপরে। দরিদ্র সীমার তারা একটা ফরম্যাট তৈরি করেছে সরকার, যে এই জিনিস হলে তাকে গরিব বলবো না। আপনার খাওয়া দাওয়ার চিন্তা নেই, রেশন দিচ্ছে, আপনার মাথার উপর পাকা ছাদ দিয়ে দিচ্ছে, পাক্কা শৌচালয় দিয়ে দিচ্ছে। সেন্সারের সময়, সেন্সাস যখন হয়, এগুলো তথ্য না হয়, সেই তথ্যের আধারে 2014 সালে 30 কোটির বেশি মানুষ দরিদ্র সীমার নিচে ছিলেন। সে সংখ্যাটা বেড়েছে, কিন্তু দরিদ্র সীমার উপরে তুলে নিয়ে আসার সংখ্যাও বেড়েছে, প্রায় 25 কোটি হয়েছে। এটা হচ্ছে পরিবর্তন। তাকে তার বাঁচার প্রাথমিক যে প্রয়োজন, খাওয়া দাওয়া, থাকা, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। মূলত মানুষকে বাঁচতে গেলে 5-6টা জিনিস লাগে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর এখন এই টেরোরিজম বাড়ার জন্য সুরক্ষা একটা অতি প্রয়োজনীয় বিষয় হয়ে গেছে। সিকিউরিটি, আমার পিছনে সিকিউরিটি দিয়েছে সরকার, কারণ বারবার অ্যাটাক হয়ে যাচ্ছে। যেমন ব্যক্তিগতভাবে সিকিউরিটি, তেমন সোশ্যাল সমাজের মধ্যেও সিকিউরিটি ইত্যাদি প্রয়োজন হয়ে গেছে। তো সেই জন্য এই জিনিসগুলো যদি পরিবর্তন না হয়, খাদ্যের ব্যবস্থা যদি না হয়, মানুষ বাঁচবে কি? খাদ্য, বস্ত্র, মানুষ হিসেবে জামা কাপড় চাই, লজ্জা নিবারণ তথা প্রকৃতি থেকে বাঁচার জন্য। বাসস্থান চাই, এটা মাথা, আমরা পশু পাখির মতো জঙ্গলে থাকতে পারি না, মানুষ এমন তৈরি, এটা মাথার উপরে ছাদ চাই, সেটা পাকার ছাদ হলে ভালো হয়। মানুষ হিসেবে সভ্যতার বিকাশ জন্য শিক্ষার প্রয়োজন আছে, আর সুস্থ থাকার জন্য চিকিৎসার প্রয়োজন আছে। এটা মিনিমাম বেশিরভাগ দেশই এটা দিতে পারেনি পৃথিবীতে। আমাদের প্রথম এই 5টা জিনিস দেওয়ার চেষ্টা করতে হবে। এগুলো হওয়ার পরে ধীরে ধীরে সুরক্ষার ব্যাপারটাও নিশ্চিত হয়ে যাবে। তো নরেন্দ্র মোদী যে প্রজেক্ট চালু করেছেন না, এই জিনিসগুলো দেখুন, মানুষকে মানুষ বেঁচে থাকার জন্য যে প্রাথমিক প্রয়োজন, সেগুলো দিয়ে তার প্রজেক্ট শুরু হয়েছে। উনি লালকেল্লা থেকে বলেন, তোমার বাড়িতে শৌচালয় বানিয়ে দেবো,
কেউ কোনোদিন ভাবেন এটার প্রয়োজন আছে? প্রধানমন্ত্রী এই কাজ করবে কি? সে তো বড় বড় কাজ করবে, ব্যাংক ও ন্যাশনালাইজ বড় বড় পলিসি তৈরি করবে, কিন্তু এটার প্রয়োজন ছিল। আজকে কয়েক কোটি বাড়িতে শৌচালয় নাই, পাকা বাড়ি নাই। আজকে এখানে প্রত্যেক বছর ঝড় হচ্ছে সুন্দরবনে, মুখ্যমন্ত্রী বলছেন যে এত লোকের বাড়ি ভেঙে পড়ে গেছে। তো এত বছর ধরে আবাস যোজনা চলার পরে এত কাঁচা বাড়ি থাকলো কী করে? এটাই তো প্রশ্ন। সেখানেই প্রশ্ন উঠেছে বলে তখন দুর্নীতি, তখন তদন্ত, এসব প্রশ্ন আসে। কেন হচ্ছে না? টাকা তো আসছে, যাচ্ছি। তো প্রধানমন্ত্রীর যে বৈশিষ্ট্য, তিনি একটা ট্যাক্স না বাড়িয়ে গরিব মানুষকে তার প্রাথমিক প্রয়োজনের সব জিনিস তার বাড়ি পৌঁছে দিচ্ছেন। এইটাই প্রয়োজন, এটাই অন্তোদয় হওয়া উচিত। আর এটা না হলে এই রাজনীতি, তাম ঝাম, সরকার পাল্টাচ্ছে, অন্যান্য বড় বড় কাজ কিছু হচ্ছেও, এয়ারপোর্টও হচ্ছে, হাইওয়ে হচ্ছে, বন্দে ভারত থেকে বুলেট ট্রেন চলছে, আমরা চন্দ্রযান করেছি, সূর্যযান করছি, টিকাও আবিষ্কার করেছি। এটা যেমন দরকার আছে বিশ্ব জগতে আপনার সভ্যতাকে বা আপনার ইকোনমিকে বাড়াবার জন্য, কিন্তু সেইটা যদি নিচের স্তরে না পৌঁছায়, কিছু লোকের সব কিছু হয়ে গেল 10-20%, তাতে উন্নয়ন হবে না বা পরিবর্তন হবে। পরিবর্তন তো নিচে হওয়া উচিত, এবং সবচেয়ে বড় আরও নিচে হবে শিশু, মহিলা, বৃদ্ধ, যারা অসহায়, তাদের প্রতি সমাজ কী দৃষ্টি দেখছে, সমাজ বা সরকার তাদের জীবনের সুরক্ষার জন্য, পরিবর্তনের জন্য, সুবিধার জন্য কি করেছে, এটা মাপকাঠি। আর এটাই দুনিয়াতে দেখা হয়। খুব কম দেশই এতে পাস মার্ক পায়। কিন্তু স্যার, যেহেতু আপনি ইকোনমিক পলিসিসের কথাও বলছিলেন, অর্থনৈতিক, আমরা একটা ডেটা চেক করছিলাম যে জিডিপির নিরিখে, যদিও জিডিপি পার ক্যাপিটাল হিসেবে পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে থাকলেও জিডিপি যেটা নমিনাল বলা হয়, অর্থাৎ রাজ্যের মোট উৎপাদন, সেখানে কিন্তু রাজ্য ষষ্ঠ স্থানে রয়েছে গোটা দেশের মধ্যে। আমি বলছি স্যার যে ধরুন আপনারা এই সরকারের কোন কোন ইকোনমিক পলিসিসগুলোর সাথে একমত নন? আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন শোনা যাচ্ছে যে বর্তমানে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টেরও বিভিন্ন ভালো ভালো স্কিম এসছে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমন টেসলা বা ইত্যাদি, এই ধরনের কোম্পানিগুলো ভারতবর্ষে আসছে, ইনফ্যাক্ট অ্যাপেলও এসছে। তো রাজ্য সরকারের ক্ষেত্রে, যেহেতু সরকারটা কোনো দল না, একটা মানে একটা ইনস্টিটিউশন, সরকারের দিক থেকে কি কি পলিসিসের পরিবর্তন প্রয়োজন আপনার মনে হয়? দ্বিতীয়ত হচ্ছে, আমাদের কি কি করা উচিত গভর্নমেন্ট হিসাবে, যাতে এই ইনভেস্টমেন্টগুলো, যেগুলো মূলত সাউথের দিকে কিংবা মহারাষ্ট্র বা গুজরাটের দিকেও চলে যাচ্ছে, আমরা কিছুটা অন্তত পাই? দেখুন, আপনি বললেন ওয়েস্ট বেঙ্গল ষষ্ঠ স্থানে আছে ইকোনমিতে। আমরা কেন সমালোচনা করি? যখন দেশ স্বাধীন হলো, ওটাকে একটা মাপদণ্ড ধরা হয়, কাট অফ মার্ক। সেই সময় আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, প্রত্যেক দেশ, ইসরায়েল ধরুন বা অন্য দেশ যেগুলো পরাধীনতা থেকে বেরিয়ে এসেছে, তারা আজকে কোথায় পৌঁছে গেছে। আমরাও এগিয়েছি, এগোই নিরম নয়। আর সব সরকারই কিছু না কিছু কাজ করেছে, হয়তো আরও বেশি প্রয়োজন ছিল। আজকে 10 বছরে যে এত হতে পারে, কেন আগের 60 বছরে হয়নি? তো যেন ষষ্ঠ স্থানে আজকে আমরা আছি, তখন তো 1 নম্বরে ছিলাম। শিক্ষায় বলুন, ইন্ডাস্ট্রিতে বলুন, অন্যান্য ইকোনমিক সিস্টেম, সব ব্যাপারে বাংলা এগিয়েছিল। কেন ষষ্ঠতে এলাম? তার মানে অনেক রাজ্য আমাদেরকে মেরে এগিয়ে গেছে। তার মানে দেশের যে উন্নয়ন হচ্ছে, তাতে আমরা তাল মেলাতে পারছি না। অন্যান্য রাজ্য বা মূল যে দেশের যে পরিকাঠামো বা কেন্দ্র সরকারের যে উন্নয়ন, সেটা এগিয়ে যাচ্ছে আমাদের চাইতে, আমরা তাল মেলাতে পারছি না। কেন পারছি না? এই প্রশ্ন আছে যে বাংলা তো কোনো কিছু পিছিয়ে ছিল না, তার কারণে ইন্ডাস্ট্রি ঠপ হয়ে যাচ্ছে, এডুকেশন ইনস্টিটিউটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, মেডিকেল কলেজ ধরুন কত পড়ে এসছে। আপনি জানেন, আমাদের ছেলেরা, আমি জানি কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে পড়তে যেত প্রাইভেট কলেজে, ম্যানেজমেন্ট কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং খুব নামই ছিল সেগুলো। আমাদের এখানে জোকা বললে খুব নাম ছিল সরকারি, কিন্তু প্রাইভেট কলেজ এত ভালো ছিল, এখানে ভালো ছিল, পড়তে যেত। এখন শুরু হয়েছে। কেন এত বছর, 20 বছর পিছিয়ে গেলাম আমরা? আগে করা উচিত ছিল। তার আগের সরকারকে আমি বলছি, ভিশনের অভাব ছিল। তো সেই জন্য এই জিনিসগুলোর সঙ্গে আজকে যদি এখানকার ইনফ্রাস্ট্রাকচারকে উঁচু না করতে পারি আমরা, তাহলে ইনভেস্টমেন্ট আসবে না। অটলজির নাম আমার এই জন্য নিয়ে, তিনি সারা দেশটাকে হাইওয়ে দিয়ে জুড়ে দিয়েছিলেন। তার গুরুত্ব আজকে আমরা বুঝতে পারছি। সোনালী চতুর্ভুজ, স্বর্ণিম চতুর্ভুজ হয়েছিল। আজকে এত গাড়ি কারখানা হচ্ছে, লক্ষ লক্ষ গাড়ি বিক্রি হচ্ছে প্রতি মাসে। কিনছে কে? কেউ না কেউ, আমার আপনার মতো। ইনফ্যাক্ট আমরা মানে ওয়ার্ল্ডের মধ্যে কার এক্সপোর্টার কান্ট্রি হিসেবেও একদম টপের দিকে। বা আমাদের দেশে যে এত বড় মার্কেট, লক্ষ লক্ষ প্রতি মাসে 2 হুইলার 4 হুইলার, এখন তো ইলেকট্রনিক গাড়ি চলে এসেছে। লোক কিনছে কেন? রাস্তা হয়েছে বলে। আর রাস্তা হয়েছে বলে বুম করেছে এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আর বুম করার ফলে এক্সট্রাও ইনকাম যেটা হচ্ছে, বাইরে বিক্রি করছি, কারণ আমরা কম দামে ভালো গাড়ি সাপ্লাই করছি। এই জিনিসগুলোর জন্য ইনফ্রাস্ট্রাকচার, আজ নরেন্দ্র মোদী যেগুলো দিনরাত করছেন, এই হাইওয়ে তৈরি অটলজির সময় 12 কিলোমিটার প্রতিদিন তৈরি হতো। সেটা কংগ্রেস সরকার 9 কিলোমিটার নিচে নামিয়ে এসেছিল। মোদীজি প্রথম 5 বছর সেটা 22 কিলোমিটারও নিয়ে গেছিলাম, 24-এর বেশি প্রতিদিন হাইওয়ে 1 কিলোমিটার তৈরি হচ্ছে। এবং গডকরিজি রেকর্ড করেছেন
এক দিনে কত 30-35-50 কিলোমিটার রোড তৈরি করেছে। এটা বুম। যেমন আমরা ঠিক করেছিলাম যে এই যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, যত তাড়াতাড়ি দেওয়া হয় তত মৃত্যু কম হবে। তো চলো রেকর্ড হোক, একদিনে 2 কোটির বেশি ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, সবাই মিলে লাগলো। তো পারে আমাদের দেশ। এটা আত্মবিশ্বাস তৈরির জন্য এই ধরনের কিছু রেকর্ড করার দরকার হয়। সেই জন্য এটা মানুষকে তুমি পারো বারবার বলে সবাইকে যে আমরা পারি, এত বড় করেছি। তো আজকে আমরা হয়তো বুলেট ট্রেন তৈরি করতে পারছি না, তার জন্য বাইরে থেকে নিয়ে এসেছি। কারণ যেমন বিয়েতে বেনারসি লাগবেই, নাহলে বিয়ে হবে না। তো আজকে দুনিয়াতে ডেভেলপ কান্ট্রি হলে বুলেট ট্রেন আছে, লোকে প্রথমে জিজ্ঞেস করবে এয়ারপোর্ট কতগুলো আছে, কতগুলো পোর্ট আছে। তো বুলেট ট্রেন আমরা নিয়ে এসেছি। কিন্তু আমরাও কেন 120 কিলোমিটারের বেশি 50 বছর ধরে রাজধানী এক্সপ্রেস চলছে আর বাড়লো না? দুনিয়া কোথায় 350-400 কিলোমিটার স্পিডে চলে গেছে। তো আমাদের ইঞ্জিনিয়ার কি পারে না? তারাই তো ভ্যাকসিন তৈরি করলো, তারাই তো চন্দ্রযান তৈরি করলো এত কম খরচায়। তারা এমন রকেট তৈরি করেছে যাতে 104টা স্যাটেলাইটকে একসঙ্গে লঞ্চ করছে। আমেরিকা তো 24টাতে আটকে গেছে। তো এরা কেন পারবে না? তো 200 কিলোমিটার তো করো। যেই প্রাইম মিনিস্টার বললেন আজকে 130-35 তো আমি চলছে, কিন্তু যেই লাইনটা রিপ্লেস হয়ে যাবে মানে 160-70-200 কিলোমিটার হয়ে যাবে। টেকনোলজি একটা ভিশন দিতে হয়, মানুষকে মোটিভেট করতে হয়। সেটা নরেন্দ্র মোদী করছে। বন্দে ভারত 180 অবধি ক্যাপাবল চলা। হ্যাঁ, টেস্ট হচ্ছে এটা। কারণ কি তার সঙ্গে লাইন, অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার চাই, তাহলে হবে না। তার সঙ্গে বন্দে ভারতের সঙ্গে অমৃত ভারত, নবভারতও আলাদা আলাদা পারপাস তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এগুলো করার জন্য সমাজকে একটা রাস্তা দেখাতে হয়, উৎসাহিত করতে হয়। আপনার মনে আছে যখন এই করোনার সময় প্রধানমন্ত্রী আহ্বান করেন চলুন আমরা থালি বাজাই, কত টন্টিং হয়েছিল, বিম তৈরি হয়েছিল। আরে থালি বাজালে কি আর করোনা চলে যাবে? প্রদীপ জ্বালাও, ঘন্টা বাজাও। এই যে সেই সময় 2 মাস 3 মাস 6 মাস বাড়িতে বসে বসে লোকে একটা ডিপ্রেশনে চলে এসেছিল, তাদেরকে মোটিভেট করার জন্য যে আমরা একসঙ্গে লড়তে পারি। আমি তখন সল্টলেকেই ছিলাম। 5টায় টাইম দেওয়া হয়েছে, আমরা প্রস্তুতি করছি। 4:45টাতে সংখ্যার ধ্বনি, ঘন্টার ধ্বনি, চারিদিক থেকে আওয়াজ আসছে। আমি দেখলাম আমরাই পিছিয়ে গেলাম, লোক আগে থেকে শুরু করে দিয়েছে। তারপর উনি বললেন যে হসপিটালে দিন রাত পরিশ্রম করে আর ডাক্তাররা, নার্সরা, অন্যান্য স্টাফরা জীবনের ঝুঁকি নিয়েছেন। 500-550 ডাক্তার মারা গেছেন করোনাতে। বাকিরা তো কত সংখ্যা ঠিক নেই। কিসের ভরসায় তারা চাকরি তো সবাই করছে, বাকিরা তো আসছে না। ওরা কেন করেছে? 2 মাসের শিশুকে বাচ্চা মা রেখে দিয়ে এসছে, 2 মাস ধরে তাকে দুধ খাওয়াতে পারছে না, দেখা করতে পারছে না। যে ভ্যাকসিন যে সিনেমা হয়েছে দেখানো হয়েছে, তারপর যে বই লেখানো হয়েছে, সত্যি মর্মান্তিক। তারা কিসের প্রেরণায় করেছে? সমাজের জন্য। তাদের সম্মান দেওয়া উচিত যে সমস্ত হসপিটালতে পুষ্প বৃষ্টি করা হয়। ইউনিক চিন্তা ভাবনা ছিল। পরে অন্যান্য দেশ এটাকে অ্যাপ্লাই করেছে। ইনফ্যাক্ট ইটালিও করেছে, অনেকে করেছে। হ্যাঁ, এটা তো ঠিক, এটা নরেন্দ্র মোদীর আইডিয়া। তারা বাইরে দাঁড়িয়েছেন, তাদের হেলিকপ্টার থেকে, বিমান থেকে পুষ্পবৃষ্টি করানো কিছুই না ঘটনাটা। কিন্তু ওই যারা করোনার বিরুদ্ধে লড়াই করে সমাজকে বাঁচাচ্ছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তাদের এটুকু সম্মান যদি দেওয়া যায়, তাতে তারা দ্বিগুণ উৎসাহে কাজ করছে। বাকিরাও দেখেছে, পুলিশরাও মারা গেছেন, ট্রান্সপোর্টের লোকেরা মারা গেছেন, সব ধরনের লোক যারা সেই সময় বেরিয়েছে মারা গেছে রিস্ক নিয়ে। তো তাদেরকে একটা সম্মান দেওয়া, এটা যে রাষ্ট্র দিয়েছে। তারপরে মোদীজি অনেক কিছু করেছেন, রাম মন্দির বানালেন, যারা সেই লেবারদের পা ধুয়ে দিয়েছেন, শ্রমিকদের সঙ্গে ভোজন করেছেন, সম্মান করেছেন। আমরা বলবো এরা হচ্ছে বিশ্বকর্মা, কিন্তু সম্মান দেবো না। যা কিছু সভ্যতা তৈরি হয়েছে তো ওদের হাত দিয়ে, তাদেরকে নরেন্দ্র মোদী নিজের হাতে সম্মানিত করেছেন। এটা একটা প্রতীক। পা ধুয়ে দেওয়া বলুন, তাদের অঙ্গবস্ত্র দেওয়া বলুন, এটা সম্মান। সমাজ তোমাকে সম্মান দিচ্ছে, দেশ সম্মান দিচ্ছে, তাকে মেসেজ দেওয়া যাতে ওই স্তরের যারা মানুষ, যারা চিরদিন শোষিত, যারা দূরে রয়েছেন সম্মান থেকে, সভ্যতা থেকে, তারা সভ্যতা তৈরি করছে কিন্তু তার লাভ পায় না। আপনার বাড়ি তৈরি করছে একজন লেবার, যতক্ষণ না গৃহপ্রবেশ করছে সে বাড়ির মালিক, আর গৃহপ্রবেশ হয়ে গেলে সে বাড়ির বাইরে আর ঢুকতে পারবে না। এই সিস্টেম যেটা চলে এসছে, ভালো মন্দ পরের কথা, ঠিক নয়, পরিবর্তন হওয়া উচিত। করবে কে? সেটারই চেষ্টা হচ্ছে, এটাই পরিবর্তন। মানে এই পরিবর্তনটাই আপনি বলছেন যে সমাজের সমস্ত স্তরে ছড়িয়ে যাক, তাহলে মানুষ কি হয়, সেও ভাবে যে আমার কিছু করা উচিত। আমি রেলের লোকেদের সঙ্গে কথা বলছিলাম, রেলে এমপ্লয়মেন্ট হচ্ছে প্রত্যেক, গত 1 বছরে 10 লাখ চাকরি ওই রোজগার মেলা করে দেওয়া হয়েছে, আমিও অংশগ্রহণ করি। তাতে রেলেরও ছিল, কিন্তু রেলের গাড়ি ইত্যাদি অনেক বেড়ে গেছে, এমপ্লয়ি অত বাড়েনি, কিন্তু তারা সুচারুরূপে চালাচ্ছে। কী করে? সেই লোকের ক্যাপাসিটি বাড়ানো হয়েছে। আপনি করতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট হয়েছে, টাইম ম্যানেজমেন্ট হয়েছে, ম্যানেজমেন্ট হয়েছে, ফলে ওই সিস্টেমটাই এত আউটপুট দিচ্ছে। ঠিক একইভাবে প্রধানমন্ত্রী যখন মোদীজি হলেন, তিনি কিন্তু সেই সময় অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পরিবর্তন করেননি। জেনারেলি আপনি দেখবেন একজন চিফ মিনিস্টার হোক বা অন্য কিছু, বা মন্ত্রী এসে তার ডিপার্টমেন্টে আগে নিজের লোক নিয়ে আসে, বা এই পছন্দ নয়, পছন্দ নয়। রাজ্য ক্ষমতা, কেন্দ্রের ক্ষমতা পাল্টে তো হয়ই। নরেন্দ্র মোদী কিন্তু একজন অফিসারকেও চেঞ্জ করেননি।
এটা মেসেজ যাচ্ছে যে তোমার উপরে আমার পুরো ভরসা আছে, তুমি করে দেখাও। আর করে দেখিয়েছে, ওই সিস্টেমই আপনাকে এত কাজ দিয়েছে। তো জমানায় এরকমই আছে, জমানা ঝুঁকতে হয়, ঝুঁকানেওয়ালা চাইয়ে বা করার লোক চাই। মোদি হয়তো মুমকিন হয়, এমনি এমনি স্লোগান হয়নি, এই জন্যই হয়েছে। স্যার, এবার বৃহত্তর জায়গা থেকে একটু আপনার এলাকায় আসি। আপনি সাকসেসফুলি 5 বছর আপনার যে মেম্বার অফ পার্লামেন্টের টার্ম সেটা কমপ্লিট করলেন। আমি আগামী ভাবনা চিন্তাগুলোয় পরে আসছি, কিন্তু আমরা যদি দর্শকদেরও জানাতে চাই, কারণ বহু রাজ্য থেকে বহু মানুষ, বহু বাঙালি দেখছেন আমাদের এখানে, আপনার এলাকায় আপনি মূল কি উন্নয়নের কাজ করতে চেয়েছেন বা করেছেন এখনো অবধি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে উন্নয়নের কাজ এমএলএ এমপিরা করেন, ওটা ওদের কাজই নয়। ওরা আইন তৈরি করে পার্লামেন্টে বসে, প্র্যাকটিক্যালি কোনো কিছুর মধ্যে যায় নেই। আপনি এখানে যদি বলেন কাউকে তুমি এমএলএর টিকিট নাও, সে বলছে না, আমাকে কাউন্সিলরের টিকিট দেন। কেন বলবে? আসল ঘি চিনি ওখানে আছে, এমএলএ কিছু করার নেই। তো তাদেরও কিছু কাজ দিতে হবে, সেজন্য 60 লাখ টাকা আমাদের বাংলার এমএলএদের প্রতি বছর দেওয়া হয়, আর এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তাতে কি হয়, কিছু ফুটপাথ হয়, কিছু জলের ব্যবস্থা, এটা ওটা হতে পারে। তো এতে, আর আমি মেদিনীপুরে ছিলাম, যে জঙ্গলমহল, খুব গরিব এলাকা। তারপরে আমরা এমপি হলাম, ফার্স্ট লট এসছে, তাই 2.5 কোটি টাকা। তারপরে করোনা শুরু হয়ে গেল, 2 মাস পুরো কাজ বন্ধ, পার্লামেন্ট বন্ধ, 1.5 বছরের টাকাও বলে দিলেন দেওয়া হবে না, ভ্যাকসিন ইত্যাদি যেন ইনভেস্ট হবে। তো প্রায় তারপরে আমাদের নির্বাচনে 2-2.5 বছর কেটে গেল। প্র্যাকটিক্যালি এই যে এমপির কাজটা কী করে করতে হয় সেটা শিখতেও হয় প্রথম, শেখারও সুযোগ হলো না। দিল্লি যেতে পারছি না, দিল্লি গেলে তবে তো আমি অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা বুঝবো। হ্যাঁ, তখন আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম। তো তারপরে বোঝার চেষ্টা করলাম যে কী হতে পারে। এবার আমাদের এখানে যে সরকার আছে, তারা চায় না আমরা কোনো কাজ করি, মনে হচ্ছে যেমন কেন্দ্রের নাম পাল্টানো বা ইত্যাদি আটকানোর চেষ্টা। এটা পলিটিক্স, ঠিক আছে, আমরা ধরে নিয়েছি, সেই সমস্যা ছিল। তো আমি দেখলাম এই কাজ করতে ঢিলে হচ্ছে, এরা কাজ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট না দিলে নেক্সট টাকা আসবে না, আটকে দিচ্ছে, এই চলছিল। আমি তখন বিভিন্ন বড় কোম্পানি সরকারে যায়, তারা কিছু সিএসআর ফান্ড দেয়, তাদের যে লাভ্যাংশ এটা সোশ্যাল সার্ভিসের জন্য দেয়। তো বিভিন্ন এনজিওর মাধ্যমে তার প্রায় 15 কোটি টাকা এনে আমি 500 গ্রামে সোলার লাইটের ব্যবস্থা করেছি। 250 লেগে গেছে, সেকেন্ড লট 500 আসছে, সেটা মেদিনীপুরের গ্রামের দিকে, আদিবাসী গ্রাম, রাস্তা নেই, লাল ধুলো উঠছে, খাওয়ার জল নেই, ড্রেন নাই, লাইট নেই। তো লাইট লাগাতে যাচ্ছি আমি, পঞ্চায়েত বলছে আমরা বিল দেবো না, তো লাইটটা জ্বলবে কী করে? তখন আমি কথাবার্তা বলে ঠিক করলাম যে সোলার লাইট লাগানো, একটা স্ট্যান্ডে 4টা লাইট থাকবে, তার সঙ্গেই ব্যাটারি ফিট করা, চার্জ হবে, জ্বলবে, একটা প্যানেল উপরে থাকবে। তো এটা 250 গ্রামে লেগে গেছে, বাকি 250 প্রসেস চলছে। এবারে জলের সমস্যা গ্রামে আছে, তো আমি কিছু এনজিওকে ধরে, মানে ওই সিএসআর ফান্ড আর কিছু আমার ফান্ড থেকে, গ্রামেতে একটা 1000 লিটারের ট্যাঙ্ক, একটা সাবমার্সিবল পাম্প, আর তার থেকে 150 পরিবার পর্যন্ত পাইপ, জায়গায় জায়গায় কল লাগিয়ে দেওয়া, যাতে খাবার জলের ব্যবস্থা হয়ে যায়। এগুলো ওই টাকা থেকে আমি করেছি। এবার আমার ওখানে যেহেতু রেলের একটা বড় জাংশন, খড়গপুর একটা জোন আছে, তো ওখানে কিছু কাজ হয়। খড়গপুর খুব পুরোনো টাউন, রেলের অর্ধেকটা আছে, রেল না করলে হবে না, বহু পুরোনো বাড়ি ঘর, ভাঙা রাস্তাঘাট। তো আমি 4 জন রেলমন্ত্রী আমার আমলে হয়েছেন, সবাইকে আমি কোনো না কোনোভাবে নিয়ে এসেছি খড়গপুর, দেখেছি দেখুন কি। আচ্ছা, যে জিএম এসছেন 2-3 জন, তাদেরকেও আমি নিয়ে ধরে নিয়ে গেছি। খড়গপুর স্টেশন তো এমনি বিখ্যাত। হ্যাঁ, কিন্তু পুরনো হয়ে যাওয়ার জন্য যা অসুখ, এখানে খন্দ, ওখানে খানা, ওখানে পুরনো তাপ্পি দিয়ে চলে, তার মধ্যে ওয়াইফাই ইত্যাদি তারা লাগিয়েছে। কিন্তু খড়গপুর শহরের ভিতরে রেল লাইন থাকার জন্য যাতায়াত অসুবিধা, আন্ডারপাস চাই, তো ফ্লাইওভার চাই, ফুটওভার ব্রিজ চাই, এগুলো অনেকগুলো করার চেষ্টা করেছি আমি, হয়েওছে। তো খড়গপুরে 40 বছরের পেন্টিং ফ্লাইওভার, সেটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আরও কয়েকটা ফ্লাইওভার হয়েছে, আন্ডারপাস হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয় মানুষের যাতায়াত। এবার কী হয়, জায়গা পড়ে থাকলে মানুষ বসে যায় সব জায়গায়, বড় বড় এনক্রোচমেন্ট হয়ে গেছে। এবার বলছে আমাদের জায়গা চাই, তাকে কেউ বসতে বলেনি, কিন্তু স্বাভাবিক নিয়মে মানুষ 40 বছর 30 বছর বসে আছে, তাকে তাড়াতে পারবেন না আপনি, তাদের জন্য জায়গা করে দাও, সেগুলো ধরে টরে করেছে। তারপরে বেলদা স্টেশন, ওটা গুরুত্বপূর্ণ স্টেশন, 8-10টা বিধানসভা চারিদিকে, যেখান থেকে লোক কমিউনিকেশন করে, উড়িষ্যার দিকে, দক্ষিণ ভারতে যায়, ট্রেনের স্টপেজ চাই বলে বলে লাস্টে নূতন যে অমৃত ভারত ট্রেন একটা চললো আমাদের মালদাতে বেঙ্গালুরু, তার স্টপেজ হয়েছে, জনশতাব্দী স্টপেজ ওখানে হয়ে গেছে, খুশি ওরা। ওখানে দুটো ফ্লাইওভার বাজার থেকে, সেটাও পাস হয়ে গেছে, কিন্তু একটা রেশিও থাকে 60-40, কেন্দ্র সরকার রাজ্যের যে কোনো, এরা বলছে আমরা টাকা দেবো না। আমরা বলে রেলগুলো আমরা 100% দেবো, জমি তো এদের দিতে হবে, যেখানে রাস্তায় নামবে উঠবে ফ্লাইওভারটা, সেখানে দোকান আছে, সেই জায়গা পরিষ্কার না করে দিলে রাজ্য সরকার, রেল কাজ করতে পারে না। এ ধরনের বিভিন্ন সমস্যার জন্য কাজগুলো অ্যালটমেন্ট হয়েও, টাকা হয়েও আটকে যায়।
আর বড় একটা কাজ যেটা দরকার ছিল খুবই, আমি গিয়েই প্রথম দেখলাম যে কংসাবতীর যে ব্রিজ খড়গপুর মেদিনীপুরের মাঝখানে 50 বছর পুরনো হয়ে গেছে। আপনি জানেন মাঝেরহাট ব্রিজ 40 বছরে ভেঙে পড়ে গেছে। যদি কোনো কারণে তাই হয় তাহলে মেদিনীপুর টাউন থেকে বাকি জেলা বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, খুবই খুব ইম্পর্টেন্ট মুশকিল। সেতু। আর পুরনো হওয়ার জন্য প্রতি 2 মাস 4 মাসে রিপেয়ারিং চলে। আর সিঙ্গেল ব্রিজ জন্য পুরো লম্বা লম্বা জাম হয়। ডিএম অফিস, এসপি অফিস, মেডিকেল কলেজ থেকে যত কোম্পানির হেড অফিস, সরকারি এলআইসি থেকে সব হেড অফিস, ইউনিভার্সিটি সব ওখানে। তো যার দিকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে হবে, চলবে কী করে? তো আমি একটু মাথা খাটালাম কী ব্যাপারটা, গড়করি যে বাড়ি চলে গেলাম। আর যে ওই ব্রিজটা পুরনো হয়ে গেছে 50 বছর, ওটা বানিয়ে দিতে হবে। আপনি ডাইরেক্ট বাড়ি চলে গেলেন? কোনো নেতা আমাকে মানে পরিচয় ছিল না, দিদি বসে এসছে, ওকে বলে বলো কী আছে, বলে এই ব্যাপারটা করে দিতে হবে। বলে হয়ে যায়গা, উনি কাউকে না বলেন না, কোন পার্টির কে এমপি, হয়ে যায়গা বললেন প্রথম। টাকা বলে চিন্তা করুন আমি দেবো। হ্যাঁ, তা আমি বললাম যে তাহলে এটা তো চাই, না হলে তো মুশকিল হয়ে যাবে আমাদের জেলাতে, যখন তখন ভেঙে যেতে পারে পুরোনো হয়ে। তো 3 মাসের পরে উনি সার্ভে করে রিপোর্ট দিয়ে আমাকে লিখে পাঠালেন যে দেখো ভাই, রাস্তাটা তো হাইওয়ে আমাদের, ব্রিজটা কিন্তু রাজ্য সরকারের, আর ওরা না বললে আমাদের সম্পত্তিতে হাত দেবো কী করে? তুমি বলে একটা চিঠি লেখাও। আমি চিফ সেক্রেটারি চিঠি লিখলাম, আমি গিয়ে মন্ত্রী মলয় ঘটকের সাথে দেখা করলাম, দাদা এই ব্যাপার আছে, আমাদের মেদিনীপুর ওটা বাঁকুড়া হয়ে, বিষ্ণুপুর হয়ে, দুর্গাপুর হয়ে নর্থ বেঙ্গল চলে যাচ্ছে রাস্তা, কলকাতা না এসে উড়িষ্যা থেকে সোজা চলে যাবে, শর্টকাট, বড় বড় গাড়ি যায়। আমি বলার 1-1.5 মাস পরে রাজ্য সরকার সার্ভে করে চিফ ইঞ্জিনিয়ার বললো এটা কন্ডেমড হয়ে আসছে, ভারী গাড়ি যাবে না। মজার ব্যাপার, এটা বোর্ড লেগে গেল, ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। দিনের বেলা গাড়িগুলোকে আটকে রাখে, রাত্রেবেলা টাকা নিয়ে সব ছেড়ে দেয়। মানে মুশকিল তো হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে, ভারী ভারী গাড়ি যাচ্ছে। তো তারা কোনো রেসপন্স করলো না। আমাদের ওখানে পঞ্চায়েত ছিল, সে প্রধানকে একটা চিঠি লিখালাম যদি কাজ হয়। তারপরে দিল্লিতে চিফ ইঞ্জিনিয়ারকে ধরে করে যেহেতু করে 304 কোটি টাকার ফান্ড রিলিজ করালাম আমি, গত বছর হয়ে গেছে, টেন্ডার প্রসেসের মধ্যে আছে। ওইটার সঙ্গে সঙ্গে পাশে একটা নদী শিলাবতী আছে, তারও ব্রিজ, একসঙ্গে 2টো ব্রিজ স্যাংশন হয়েছে। আচ্ছা, এটা একটা আমার দিক দিয়ে মানে আমি বলতে পারি যে মেদিনীপুরে এমপি হয়ে এই একটা বড় কাজ হয়েছে। মানে আপনি মনে করেন এটা একটা এটা একটা achievement ও প্রয়োজনীয় বটে। কাজ হ্যাঁ। ছিল, খুব জরুরি, আর এটা হয়ে যাবে। তো আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ দরকার ছিল, এটা একটা বড় কাজ হয়েছে। বাকি তো ছোটোখাটো কাজ চলতেই থাকে। এবার যেটা তো হয়েছে সেটা গেল। এবার ধরুন ভবিষ্যতে যদি আপনি জিতে আসেন, আপনি তো কনফিডেন্ট খুবই, সেক্ষেত্রে দুর্গাপুর এলাকার মানুষদের জন্য আপনার প্ল্যান কি আছে? দেখুন, দুর্গাপুর, বর্ধমান দুটো একদম আলাদা পার্ট, আর দুটো ভৌগোলিকভাবেও আলাদা। 3টে বিধানসভা, দুর্গাপুরের পূর্ব পশ্চিম, আর এদিকে কলসি বলে একটা আছে, ওটা একদম বিচ্ছিন্ন। আর এদিকে 4টে, উত্তর দক্ষিণ বর্ধমান আর আমাদের ভাতার আর মন্তেশ্বর, এগুলো কৃষি প্রধান এলাকা, সবুজ, ওটা পুরো ইন্ডাস্ট্রি প্রধান। ভাষাগতভাবে ওখানে হিন্দিভাষী প্রমুখ, এদিকে পুরোপুরি বাঙালি কালচার, গ্রামে গ্রামে শিব মন্দির, গাজন একেবারে চলছে, অন্য জেলাতে এতটা না, আমি গিয়ে দেখি। তো সেজন্য দুটোর পরিস্থিতি আলাদা, সমস্যাও আলাদা। সবচেয়ে বড় সমস্যা ইন্ডাস্ট্রি, মানে এখানে ইন্ডাস্ট্রি শিক হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, বড় বড় ফ্যাক্টরি, তার রাস্তা কী হবে? পাশে একটা ব্যারেজ আছে, দুর্গাপুর ব্যারেজ আমরা জানি, বিখ্যাত। হ্যাঁ, আরও কয়েকটা উপরেও আছে, পাঞ্চেত থেকে আরম্ভ করে, এগুলো দামোদরের উপরে আছে। এগুলো সব এর গভীরতা কমে গেছে, অনেক বছর হয়ে গেছে, পলি পড়ে 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 জল ধারণ ক্ষমতা কমে গেছে, ফলে সেচের জলও কম আসে, প্লাস ওগুলোকে কেন্দ্র করে হাজার হাজার ফ্ল্যাট, বাড়ি ঘর, বসতি হয়ে গেছে। জলের প্রয়োজন বাড়ছে কিন্তু তার ক্ষমতা কমে যাচ্ছে। তো সেটা নিয়ে কথাবার্তা আমরা আলোচনা করছিলাম যে এর ড্রেজিং করে পাঁক তুলে ধারণ ক্ষমতা কী করে বাড়ানো যায়, আর যাতে এইখানকার জলের ক্রাইসিস না হয়। তো এই ধরনের কিছু প্রবলেম আছে যেগুলো স্থায়ী সমাধান, প্লাস কিছু ফ্যাক্টরি, পুরোনো ফ্যাক্টরি চালু করার কথা বলছেন ওনারা, কিন্তু সেটা কতটা সম্ভব সে নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা, প্লাস ওখানে ইন্ডাস্ট্রির অনুকূল পরিবেশ আছে, সেই ব্রিটিশ আমল থেকে, ইস্কো থেকে আরম্ভ করে শতাব্দী প্রাচীন ফ্যাক্টরি আছে, সেইখানে আরও কী করে ইন্ডাস্ট্রির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা যায় সে ব্যাপারেও চেষ্টা করতে হবে, যাতে নতুন করে জব ক্রিয়েশন হয়, আমাদের এখানকার যুবকরা বাইরে না চলে যায় কাজ করতে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হয়। এবং কৃষির কাজ ক্ষেত্রে অনেক জমি পড়ে আছে, একবার বা দুবার চাষ, তৃতীয়বার কী করে চাষ হতে পারে, তার জন্য জল একটা সমস্যা। কালকে চাষিরা বলছিলেন যে আমাদের জল আসা কমে গেছে, তাই গরমে চাষ করতে পারছি না, কারণ ডিবিসি জল দিতে পারছে না, ওই সমস্যা। তো সেটা কি করা যায়, অল্টারনেটিভ কোনো কৃষি করা যায় কিনা, যাতে কম জলেতে চাষ করে। আজকাল অনেক কিছু আছে, বিদেশের ডিমান্ড আছে, হ্যাঁ, এই যে ঔষধীয় যেগুলো গাছ সেগুলো, বা আজকে আমাদের দেশে এই যে ফল এসেছে না, কমলম বলছে, ড্রাগন ফ্রুট, কম জলেতে শুকনো জায়গায় ভালো চাষ হয়। আমি নিজেই মেদিনীপুর, খড়গপুরে শুরু করেছি। এই ধরনের ট্রেনিং দিয়ে যাতে আমাদের নূতন
যুব সমাজও কৃষির দিকে আকর্ষিত হয়। সরকার যে পলিসিটাও করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেখানে এগ্রিটেক অর্থাৎ এগ্রিকালচার নিয়ে যে সমস্ত স্টার্ট আপগুলো থাকছে তাদের ট্যাক্সেশন বা এগুলোতে অনেক সুবিধা রীতিমতো দেওয়া প্রজেক্ট হচ্ছে। আর দিচ্ছে ওরা। এই জমি থাকলে তার সঙ্গে কৃষি, পশুপালন, মৎস্যপালন সব একসঙ্গে, তার জন্য একটা অ্যাডভান্স সেগুলো আপনাকে থেকে টাকা হ্যাঁ, দেবে, সেগুলো তার থেকে একটা 50% আপনাকে ছাড়, আপনি সফল হলে আবার দেবে রোটেশনে। কিন্তু এই যে প্রথমে যে মাইন্ডসেট তৈরি করতে হয় যে চাষ করে কিছু হয় না, সত্যি তাই। মোদিজি যখন প্রাইম মিনিস্টার হলেন, ধানের এমএসপি ছিল 1250 টাকা। একজন কৃষক সরকার ওই দামে নেবে, তাই সব নেবে না। আজকে সেটা 2090 টাকা করেছিলেন মোদিজি, যে যাতে কৃষকদের ক্ষতি না। তার বক্তব্য হচ্ছে যা খরচা হয় তার 1.5 গুণ যেন দাম পায়, তাহলে লাভ হবে, না লাভ হবে না। আজকে সেখানে পৌঁছেছে। তারপর অনেক সমস্যা আছে, সয়েল টেস্টিং ইত্যাদি থেকে আরম্ভ করে তাদেরকে যাতে ক্ষতি না হয়। ক্ষতি হলে কী করা হয়? এবারে প্রথম দেখলেন ডিসেম্বরে, তার আগে খুব বৃষ্টি হয়েছে, বারবার বৃষ্টি হয়েছে। তো যা ইনভেস্ট করলো চাষিরা, যা পয়সা নষ্ট হয়ে গেল বীজ, সার, জল দিয়ে। এবার সে দ্বিতীয়বার চাষ করবে কী করে? যাই হোক, মোদিজি বছরে 6000 টাকা দেন, ব্যাংকে থাকে, সেটা ইমার্জেন্সি ফান্ড হিসেবে করতে পারে। তারপরেও তাকে চাষ করতে চায়, তাকে সরকারের মদত করা উচিত, যাতে আমাদের কী বলে প্রোডাকশনও কম না হয় আর ওর অভাব না হয়, সেই চাষিকে সুইসাইড করতে না হয়। এই ধরনের ঘটনা সবচেয়ে রিস্ক হচ্ছে কৃষিতে, সবচেয়ে লাভ কম কৃষিতে। হ্যাঁ, ঠিক আছে, পরিশ্রমও বেশি, পরিশ্রমও বেশি, রিস্কও বেশি, লাভ কম। এই রিস্ক থেকে বার করতে হবে কৃষককে। সেই জন্য অন্যান্য দেশে যে ধরনের ফার্ম তৈরি হয়েছে, আমি মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে হল্যান্ড গেছিলাম। আচ্ছা, একটু এক্সপেরিয়েন্সটা যেমন দেখতে গেলাম আমি, অন্যান্য অনেক কিছু দেখলাম, বাঙালির বাড়িতে মাছ ভাতও খেলাম। তা আমার খুব কৌতূহল ছিল যে হল্যান্ড এক সময় খেতে পেত না, গরিব দেশ, ছোট দেশ, তারা আজকে কৃষিতে এত উন্নতি করেছে, ইউরোপকে সবজি থেকে ফল ফুল সাপ্লাই করছে। ইনফ্যাক্ট ওরা অনেক জায়গায় রয়েছে যেগুলো সমুদ্র থেকে সমান সমান বা নিচে, সেগুলোকে তৈরি করেছে, চাষ করছে। আমি ফ্লাইট থেকে যখন নামতে যাচ্ছি, চারদিক সবুজ আর সবুজ দেখা যাচ্ছে। শহরের বাইরে যেদিকে যাবেন বড় বড় রাস্তা সব করেছে। ওখান থেকে এই যে ফুল চাষ হয়, ওখানকার ফুলের বাগান দেখতে চাই লোকে। আমরাও গেলাম। এই ফুল যেটা খুব নাম করা টিউলিপ। হ্যাঁ, প্রতিদিন একটা বিমান ভর্তি ফুল লন্ডন যায় আমস্টারডাম থেকে। এবং তারা যে চাষ করেছে, চাষটাকে ওখানে তো খুব বাজে আবহাওয়া। আমরা গেলাম তখন প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, এরকম পরিস্থিতি। তো পুরো গ্রিন হাউস যেরকম করে ঘিরে দিয়েছে উপরটা। একটা বাগানে রোজ 25,000 লোক টুরিস্ট যায় দেখতে। ওটা আমরা দেখতে, টেকনোলজিটা এই লেভেলে ওরা নিয়েও গেছে। টেকনোলজির সঙ্গে এগ্রিকালচার, তার সঙ্গে বিজনেস কিরকম করেছে, একটা রেস্টুরেন্ট করেছে, সেখানে দিনে 10,000 লোক খেতে পারে, ওর মধ্যেই আছে। টুরিস্ট যাচ্ছে, রেস্টুরেন্ট আছে, টিউলিপ বাগান দেখছে, ফুল সাপ্লাই হচ্ছে। তো ওখানে একটা নতুন নতুন ভ্যারাইটিস তৈরি করছে। একটা নতুন ফুল তৈরি করা হয়েছিল টিউলিপের, সেটার আমাদের মাননীয় রাষ্ট্রপতির স্ত্রী উদ্বোধন করলেন, সেটার নামকরণ করা হলো মৈত্রী। স্পেশাল একটা স্পেসিস তৈরি করা হয়েছে তার জন্য। তো এই জায়গায় ওরা পৌঁছলো কী করে? আমি যখন যাচ্ছি ওই বাগানে, তার আগে দুই দিকে ফুলের বাগান দেখা যাচ্ছে শুধু। যেমন আমাদের, আপনি যদি এগিয়ে যান হুগলির থেকে, দেখুন ধানের জমি দুই দিকে সবুজ একদম, দুই দিকে ফুলের বাগান। আমি গাড়িতে বসে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, এখন আছে আমার কাছে। বিভিন্ন ধরনের ফুল চাষ করেছে, এপ্রিলে গেছিলাম। তো আজ এই জায়গায় পৌঁছেছে কী করে ওরা? আর এর দাম বেশি, আর ওদের ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয় না, শক্ত একটু। আমাদের দেশগুলো একদিনে নষ্ট হয়ে যায়। তো তারা এই ডেভেলপ করে এই জায়গায় পৌঁছে গেছে, সারা দুনিয়া গায়ে বাজার তৈরি করেছে আজকে। আমাদের তো ভগবান সব দিয়েছে, জল দিয়েছে, জমি দিয়েছে, উর্বর ভূমি দিয়েছে, অনুকূল আবহাওয়া দিচ্ছে, 6টা ঋতু দিয়েছে। এইটা নিয়ে আমার মনে হয় অনেক আগে ভাবা উচিত ছিল। যাই হোক, নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। গুজরাটের মতো শুকনো জায়গার জিডিপির 9% কৃষি থেকে আসছে। 1800 কিলোমিটার ক্যানেল নিয়ে চলে গেছেন নর্মদা থেকে, এক্স্যাক্টলি। এবং পুরো ক্যানেলের উপরেতে সোলার প্লেট লাগানো হয়েছে, যাতে সোলার এনার্জি তৈরি হয়, কম না পড়ে। আমি 2 মাস আগে গেছিলাম জামনগর দিয়ে বিমানে, ওখান থেকে নেমে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ নাগেশ্বর দর্শন করলাম আর দ্বারকা দর্শন করলাম। 4 ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হয়ে গেল। তো যখন নামছি ফ্লাইট থেকে, চারদিকে ড্যাম, বললেন জল দেখা যাচ্ছে। ভাই সমুদ্রের ধারে এগুলো কী? বলে সব ড্যাম। এত ড্যাম তৈরি করেছে, এক ফোঁটা জল সমুদ্রে কি নষ্ট হবে না, সব জল বেঁধে রেখেছে। তো ওই শুকনো জায়গা, যেখানে রিলায়েন্সের সবচেয়ে বড় ফ্যাক্টরি আছে, সেটা দিয়ে গেলাম আমরা। প্রচুর বাঙালিরা আমার সঙ্গে দেখা করলেন, একসঙ্গে নাস্তা করলাম। সেই জায়গায় ড্যামের পর ড্যাম করে ওই জায়গাকে উর্বর করে ফেলেছেন ওনারা, যেখানে শুকনো মাটি, শক্ত একদম কিছু হয় না, সেখানে চাষ হচ্ছে আজকে। তো যদি মানুষ চায়, চেষ্টা করে, হতে পারে। আমার মনে হয় সেই সময়টা এসে গেছে। সাধারণ মানুষও আজকে অনেক লোক ভাবছেন, ইঞ্জিনিয়ারিং করে চাকরি করছিলেন, বড় প্যাকেজ ছেড়ে কৃষি করছে। আপনি দেখবেন অনেক, আমি তো ইউটিউবে দেখি, আজকের জেনারেশন যারা আইআইটি থেকে পড়েছে,
ভালো ম্যানেজমেন্ট কলেজ থেকে পড়েছে, সে সব ছেড়ে দিয়ে জমি লিজ নিয়েছে, নাহলে নিজের পরিবারের জমিতে চাষ করে তার চেয়ে অনেক বেশি টাকা সে ইনকাম করছে। বা গভর্নমেন্ট যেগুলো উৎসাহ দিচ্ছে যে এগ্রিকালচার নিয়ে টেকনোলজিক্যাল স্টার্ট আপগুলো আসুক সেগুলো। সরকার তো অনেক ঘোষণা করেছে, কিন্তু সেটা ইউজ করা, প্রথমত জানা কি আছে, হুম। লোককে জানানো যে এই আছে। দ্বিতীয় কথা, সেটা পাওয়ার ব্যাপার, ব্যুরোক্রেসিতে অনেক গন্ডগোল হয়। আর এই যে ওটা করে লাভ হতে পারে, ২-৪ জন যদি দেখিয়ে দেয় করে, তখন বাকিরাও ওদিকে আসতে আরম্ভ করবে। আমার মনে হয় সেটা ট্রেন্ড শুরু হয়েছে। স্যার, আপনি ডাইভার্সিটির কথা বলছিলেন আপনার বর্তমান যে কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন প্রার্থী হয়ে। তো ওখানে তো অনেক হিন্দিভাষী মানুষও রয়েছেন। তো তাদের জন্য মানে এটা তো বাংলার বহু মানুষও দেখেন, কিন্তু কালকে এমন একজন মানুষ আমার সাথে দেখা হলো যিনি হিন্দিভাষী, কিন্তু একটু বাংলাটা আমার চ্যানেলটা ফলো করেন। তো এখানে অনেক মানুষ ফলো করবেন যারা হিন্দিতে কমফোর্টেবল। তো আপনি যদি হিন্দিতেও একটু কিছু তাদের জন্য বলেন যারা আপনার देखिए, ভোটার। दुर्गापुर इंडस्ट्री होने के कारण और बंगाल में जहाँ भी इंडस्ट्री है, उसके साथ साथ ये जो ट्राम कंपनी बंगाल में, कोलकाता का जो टैक्सी ड्राइवर, ये सब बंगाल के बाहर के लोग होते थे। सरदार जी लोग ड्राइवर होते थे, बिहार यूपी के लोग चटकल में काम करते थे, ट्राम में भी मैंने भी देखा 30 साल 20 साल पहले जो भी थे, उसमें हिंदी भाषी कंडक्टर होते थे, उसमें ट्राम में। तो लेकिन आज उस समय लोग बंगाल में काम ढूंढने के लिए आते थे कि ये सब काम बंगाल के लोग नहीं करते थे। बंगाली खाकी पोशाक पहनने वाला नहीं था, पुलिस में जाना, आर्मी में जाना नहीं जाते थे। आज जगह नहीं मिल रहा है, जा रहे हैं। तो ये सारा इंडस्ट्री, मैंने सबसे बड़ा इंडस्ट्रियल बेल्ट जो एशिया का, ये गार्डनिज खिदीपुर। मैं वहाँ संगठन के काम में रहा, साइकिल लेके घूमता था, तो मैं भी वहाँ कभी अप्रेंटिस भी रहा। तो उस समय कुछ आवाज़ आता था, सुबह 6 बजे भेपू बजता था। आज सारा ठंडा है, बड़ा बड़ा शेड है इंडस्ट्री का, लेकिन वो गोडाउन है, जहाज का माल आता है वो एयर हाउस हो गया, वहाँ माल रखने के लिए जगह काम आता है। इंडस्ट्री नहीं है, कुछ प्रोडक्शन नहीं होता है, वो गोडाउन है। क्यों हुआ ऐसा? और इसके कारण जो बाहर से लोग लेबर आते, यूपी थे, बिहार से, उड़ीसा से लोग आते थे, कुछ खास काम ये लोग अपना करते थे। तो आज वो नहीं आ रहे हैं, बल्कि यहाँ से उनके जो आज की पीढ़ी है वो बंगाल छोड़कर दूसरे स्टेट में जा रहे हैं। अब दिल्ली जा रहे हैं, साउथ में जा रहे हैं, महाराष्ट्र, कर्नाटक, गुजरात में जा रहे हैं, इंडस्ट्री वहाँ है, काम वहाँ है। तो ज़्यादातर देहाती लोग, गांव के लोग आते थे, देहाती भाषा बोलते थे। मैं उनके साथ रह करके भोजपुरी भी सीखा काम करते हुए चटकल में। तो ये जो क्षेत्र है पूरा हिंदी भाषी क्षेत्र है। आज उनके आज की पीढ़ी के लिए वहाँ कमाई करना मुश्किल हो रहा है। ये इंडस्ट्री के साथ जुड़े हुए थे और थोड़ा बिजनेस उसके साथ जो चलता था। मैं एक बात देखा, आज भी गया था दुर्गापुर में, इसमें दामोदर में, तो वहाँ आज एक छठ पूजा होता है, चैती छठ, जैसे उसमें होता है कार्तिक का छठ, इसमें तो मैं गया घाट में, तो बहुत लोग आए थे हिंदी भाषी, ठेकुआ खाया। तो वो नदी का किनारे दूर दूर तक कृषि में लगे हुए बहुत बिहार के लोग हैं हिंदी भाषी, बड़ा दूरवर्ती क्षेत्र तक। मैंने गांव में गया भी, तो वहाँ वो लोग पहले जंगल वंगल काट के गांव से आकर के क्या करेंगे, वहाँ कुछ होता नहीं था, तो ज़मीन लेकर के अच्छा उपजाऊ ज़मीन बनाकर अच्छा खेती कर रहे हैं, ये भी है। तो हिंदी भाषी लोग जो आए थे यहाँ, वो यहाँ रम गए, बस गए हैं, भाषा संस्कृति सब अपना बचाते हुए यहाँ के साथ भी वो यहाँ इसको भी अडाप्ट किए हैं। मैं उनको बोलूँगा कि आप बंगाल के हो गए हैं, बंगाल में रहिए, बंगाल का विकास में आप भी योगदान करिए, और बंगाल का विकास के लिए यहाँ होगा, आपको बंगाल छोड़ने की ज़रूरत नहीं पड़ेगी। क्योंकि बहुत लोगों का गांव कहाँ तो भूल ही गए हैं, 200 साल पहले आए थे। तो आप यहीं रहिए और यहाँ की योगदान में, विकास में योगदान करिए, और आप कैसा बंगाल चाहते उसी प्रकार बंगाल बनाइए। তো স্যার, এবার একটু বাংলায় ফিরে আসা যাক। একটা প্রশ্ন আমার মাথায় আছে, সেটা হচ্ছে যে এই আমরা যখন আসছিলাম বাইরে 40 ডিগ্রি, আর আপনি যে নির্বাচনী ক্ষেত্রে রয়েছেন সেখানে আরও বেশি গরম। এখন একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে যে এমপি ক্যান্ডিডেটরা সবাই হুটখোলা গাড়িতে হাত নাড়তে নাড়তে যাচ্ছে, আর আপনি হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনার ফিলোসফিটা কি, আর এনার্জিটা পাচ্ছেন কি করে এই গরমের মধ্যে এত? দেখুন, আমি আমার 40 বছর ঘর বাড়ি ছেড়ে এই যে সামাজিক জীবনে কাজ করা, তার মধ্যে 8 বছর রাজনীতিক জীবন। তো আমি এভাবেই কাজ করেছি। সবচেয়ে টাফ জায়গায় আমাকে সংগঠন করতে বলা হয়েছে। আমার আন্ডামান নিকোবর পর্যন্ত বললাম, সুনামি দেখেছি। সাউথ 24 পরগনাতে পুরো জল, জঙ্গল, সমুদ্র, সেখানেও কাজ করেছি। আর এই আসানসোলেতে আমি আগেও কাজ করেছি ইন্ডাস্ট্রি ক্ষেত্রে। আমি যেটা বললাম না, এই যে লু বললেন আপনি, আসানসোল থেকে লু পানাগড় পর্যন্ত আসছে, তারপরে আসছে না। এদিকে সবুজ, এদিকে আর লু নেই, গরম আছে, ওদিকে শুকনো আবহাওয়া, এদিকে ড্যাম। তো সেই জন্য এই গরমের সময় ঘোরা, থাকা, গ্রামে থাকা, সাধারণ মানুষের সব ধরনের লোকের সঙ্গে থাকা আমার অভ্যেসের মধ্যে আছে। আর আমি অভ্যেসটা পাল্টেই না। আমি এমপি হয়ে গেছি, এমএলএ হয়ে 8 বছর হয়ে গেল, কিন্তু আমার জীবন স্তর, যারা আমাকে তখন দেখেছেন, আপনি আমাকে এই অবস্থায় দেখছেন,
তাও তো আপনি 7-8 বছর দেখছেন, এর মধ্যেও পরিবর্তন হয়নি। আর তার আগে যেটা ছিল তখন হয়তো সাইকেলে বাইকে ঘুরতাম, এখন গাড়িতে ঘুরছি। গাড়ি পার্টি দিয়েছে আমার গাড়ি। আমার একটু আগে জিজ্ঞেস করছিলেন যে আপনি তো আগে সল্টলেকে থাকতাম। তো সল্টলেকে কয়েকটা জায়গায় থেকেছি, নিউটনে কয়েকটা জায়গায়। আমার যতদূর মনে আছে এখন পর্যন্ত পার্মানেন্ট অ্যাড্রেস আমার 26 বার পরিবর্তন হয়েছে। আমি জানি না আর হবে কিনা। তো যাই হোক, এই যে পরিস্থিতি, আমি এই অভ্যাসে থাকার জন্য আমার কখনো এটা কষ্ট বলে মনে হয় না। রোদ্রে ঘোরা, সাধারণ লোকের সঙ্গে থাকা, সাধারণভাবে থাকা, সুবিধা পাওয়া যায়। এমপি হয়ে গেলে সব সুবিধা পাওয়া যায়, নাহলে লড়াই করে তার জন্য লোকে। সুবিধা পেলে নিতে হবে এরকম মনে করি না আমি। আমি লোকের বাড়িতে খাই, লোক অনেক রকম রান্না করে। আমি বলি আপনি রান্না করার অধিকার আপনার আছে, আমি কী খাবো সেটা বাঁচার অধিকার আমার আছে। আমি শুক্তো খেলাম, ভাত খেলাম, ব্যাস। যাতে শরীর খারাপ না হয়, যাতে শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার থাকে। লোকে শরীরকে সুবিধা দিয়ে শরীরকে দুর্বল করে। মিষ্টি শুধু দেখি আমি। হ্যাঁ, আমি মজা করে বলি, কারণ মিষ্টি কেন, ডাক্তারবাবু বলেছেন মিষ্টি দেখবেন, মিষ্টি খাবেন না, মিষ্টি কথা বলবেন। আচ্ছা, তো আমি চেষ্টা করছি সেটা করার। তা আপনার মানে আপনার সাথে মিশলেই বোঝা যায় যে আপনি প্রাণ শক্তিতে ভরপুর একজন মানুষ। কিন্তু স্যার এবার একটা অন্য কনটেক্সটে আসছি। সেটা হচ্ছে যে একজন রাজনীতিবিদ হিসাবে এই যে ধরুন ভোটে যে দাঁড়ানো, ভোটের পর তো একটা রেজাল্ট আসে, কেউ জেতেন, কেউ হারেন, কেউ খুব আনন্দিত হন, কেউ ডিপ্রেশনে চলে যান। তো পলিটিশিয়ানরা এই জেতা হারা এগুলোকে ট্যাকেল করার জন্য কি মাইন্ডসেট আপনি রাখেন? দেখুন, আমি তো হারিনি, দুবারই জিতেছি। 2-0 আমার এটা আপনার থেকে এক্সপেক্ট ছিল, আমি জানতাম আপনি এটা হার বলবেন। জিত তো দেখুন জীবনের অঙ্গ এটা। হ্যাঁ। আপনি সব জায়গায় জিতবেন হবে না, যে কোনো ক্ষেত্রে। চাকরির পরীক্ষা বারবার দিতে দিতে ফেল করতে থাকে, লেগেও যায়। পরীক্ষায়ও হয়তো ফেল করলো না, আশানুরূপ আপনি বলেন যে আমি জয়েন্ট দিলাম আইএএস এর জন্য, হলো না, আইপিএস হয়ে গেল, নম্বর কম হয়ে গেল। মেডিকেল ডক্টরের জন্য পরীক্ষা হলো না, ডেন্টিস্টে চান্স পেয়ে গেল। এ হতেই থাকে। প্রস্তুতিতে আপনার পরিশ্রমে যেন খামতি না হয়। রেজাল্ট কিন্তু আপনার হাতে নয়। কর্মণ্য বা অধিকার আসতে মা ফলে সুকদাচন, গীতাতে কথা বলা আছে, মন খারাপ করার দরকার নেই। এপিজে আব্দুল কালাম একটা গরিব চাষির, ওখানকার ফিশারম্যানের বাড়ি ছিলেন। আমি গত দুর্গাপূজার সময় গেছিলাম রামেশ্বরম, তার সেই বাড়িতে এখন সৌধ তৈরি গেলাম দেখতে, সেই পাড়ায় গেলাম। তো তিনি বাড়িতে পড়তে দেবে না, জোর করে পড়াশোনা করে লুকিয়ে করতেন। তার ফাইটার পাইলট হওয়ার ইচ্ছা ছিল, তো পরীক্ষায় পাস করতে পারলেন না। বাড়ি ছেড়ে চলে গেছিলেন উত্তর ভারতে, একটা আশ্রমে গিয়ে হতাশ হয়ে বসেছিলেন। তো স্বামীজি তাকে বলছে, তুমি কেন হতাশ হয়েছ? তোমাকে কে বললো তুমি ফাইটার পাইলট হওয়ার জন্য জন্মেছ? তার চেয়েও বড় কাজ করবে তুমি, যাও ফিরে গিয়ে পড়াশোনা শেষ করো। তো কে একজন বললো, তার চেয়ে বড় কাজ করেছেন, রাষ্ট্রপতি পর্যন্ত হয়েছেন, মিসাইল ম্যান হয়ে গেছেন। তো কোনো না কোনো কাজের জন্য ভগবান পাঠিয়েছে। ওইটা হলো না মানে এটা হবে না, জীবন বেকার ভাবার কোনো কারণ নেই, এটা প্রত্যেকের জন্য। কিন্তু সফলতা অসফলতা আসতেই পারে, সব কিছুর পরিশ্রমের রেজাল্ট আপনি পাবেন তাও নয়। সেই জন্য মন তৈরি করা, মা ফলে কথা যেন নির্লিপ্ত থাকবো, অন্য কাজ করবো। আমি হয়তো ভুল করে ওই জায়গায় চলে গেছি, আমার জায়গা নয়। আমি বলছি আমার রাজনীতিতে আসা হঠাৎ হয়ে গেছে, আর আমি আসার পরে যেমন সাফল্য এসেছে, লোকে ভাবছে রাজনীতিটা খুব সহজ, লোকের জন্য আমি সহজ করে দিচ্ছি। অনেক লোক এই অফারটা নিয়েছে। তো সেই জন্য তার জন্য মন তৈরি রাখা উচিত। জয় পরাজয় দুটোই হতে পারে। আর যদি জয় হয় আপনি কি করবেন, যদি পরাজয় হয় তাহলে কি করবেন সেটা ভাবা উচিত। তাহলে হঠাৎ ভাবছি আমি তো জিতেই গেছি, হলো না, তাহলে কি করব, এরকম না। প্ল্যান বিটা থাকতে হবে, প্ল্যান বি সবসময় রাখা উচিত। দুটো রেজাল্ট হওয়ার জন্য বিভিন্ন স্তরের জন্য ব্যবস্থা ভেবে রাখা উচিত। আমি তো নির্মোহ হয়ে রাজনীতি করতে, আমি কোনো পদ ভাবিনি, কখনো হয়নি। পার্টি যেটা বলেছে করেছি, সাফল্য এসেছে। না, আমি কখনো এই চেয়ারের সঙ্গে চিপকে যাই না, একটা ডিস্টেন্স রাখি। চেয়ারটা যখন ছাড়া যাবে, যখন এরকম মানসিকতা আর শারীরিক প্রস্তুতি সব কিছু ভেবে রাখি যে চেয়ার যখন তখন ছাড়তে হবে, আমার কোনো অসুবিধা। আমি আপনাকে বলছি, আজকে এমপিদের জন্য ফ্লাইটে বিজনেস ক্লাস এন্টারটেল আছে। আজ পর্যন্ত কোনো বিজনেস ক্লাসে আমি চড়িনি, চড়তে পারতাম। আমি বিল দেবো, সরকার দিয়ে দেবে, আপনি চড়েন? আমি চড়ি। আমি ইকোনমিক ক্লাসে যাই, আর গল্প করতে করতে যাই, ফটো তুলে সবাই গল্প করে। আমাকে জিজ্ঞেস, আপনি এখানে বসে আছেন, আপনাদের তো সামনে, তাহলে আপনার সঙ্গে দেখা কী করে হতো? আড্ডা মারতে মারতে গল্প করতে করতে যাই সবার সঙ্গে। আমার অসুবিধা আছে, আমি তো বাসের ট্রেনে ঘোরা লোক। আমাকে বলা হলো তোমাকে গাড়িতে ঘুরতে হবে, তার জোর গাড়িতে ঘুরলাম। বিমানে চড়তে হবে কাজের জন্য, সরকার সুবিধা দিয়েছে, বাংলো দিয়েছে। আমি বাংলোয় থাকি কোথায়? এই করোনার পরে যখন সমস্ত হোটেল ফোটেল বন্ধ ছিল, আমি কিন্তু প্রবাস করেছি, পার্টি অফিস দেখেছি, আমার ব্যাগে গামছা ফামছা নিয়ে বেরোতাম। আমি ওই লাইফস্টাইল রেখেছি। পরিস্থিতি অনুযায়ী 5 স্টার হোটেলে থাকতে হয়, পার্টির মিটিংয়ে গেলে রাত্রে ঘুমোই। কোথায় ঘুমালাম, গিয়ে চোখ বন্ধ করলাম, সকাল হয়ে গেল। 5 স্টার কি 3 স্টার বুঝবোটা কোথায়?
লোকের তার সঙ্গে অনেক আনুষঙ্গিক প্রয়োজন থাকে, তো তার জন্য মারামারি হয়। তো লাইফটাকে আপনি একদম অন্যরকম ভাবে দেখেন। এই দেখার সূত্রে একটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে এখন তো আমরা ভারতবর্ষের অমৃতকাল বলা হচ্ছে, 2047 আসছে। তো আপনি এই অমৃতকালের মধ্যে বা ভবিষ্যতে প্রথমত আমাদের রাজ্যকে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশকে কোন জায়গায় দেখতে চান? দেখুন, এপিজে আব্দুল কালাম জিজ্ঞেস করেছিলেন, একটি স্কুলের মেয়ে বলেছিল ওকে যে আমি একজন ডেভেলপ কান্ট্রির নাগরিক হতে চাই। এটা প্রত্যেকের স্বপ্ন আমাদের। ডেভেলপ কান্ট্রি মানে কি? প্রথম মানুষকে বোঝাতে হবে তুমি কি করতে পারো। যে কৃষি করছে, কৃষির ক্ষেত্রে আধুনিকভাবে আরও বেশি উপার্জন করে বেশি লোকের মুখে খাদ্য তুলে দেওয়া। কারণ বিশ্বের খাদ্য সংকটের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। বৃষ্টি জল কমে যাচ্ছে, আমাদের ট্রেডিশনাল যে চাষ ধান, সবচেয়ে বেশি জল লাগে, আস্তে আস্তে ধান চাষই কমে যাবে, কারণ জলই পাবে না। তাহলে কি? তার অল্টারনেটিভ বার করতে হবে, তাকেও ভাবতে হবে, সায়েন্টিস্টদেরও ভাবতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের যত এগ্রিকালচার ফার্ম আছে না, আমি এক জায়গায় গিয়ে দেখেছি সরকার 600 কোটি টাকার বাজেট দেয়, আউটপুট কি? পেপার আসে। কত পেপার সাবমিট করেছেন, কত লেকচার দিয়েছেন। আমি আন্ডামানে ছিলাম, 250 কোটি টাকা তখন বাজেট ছিল, ক্যারি বলে সেন্ট্রাল এগ্রিকালচার ফার্ম আছে ওখানে। আমি যেতাম, সায়েন্টিস্টদের গল্প করতাম, তখন মুরগি টুরগি খেতাম, মুরগি খাওয়াতো ওরা, এই খাওয়াতো। আমি আপনার করেনটা কি? খালি পেপার তৈরি করেন। ওখানে নারকেল, সুপারি বা ওখানকার জন্য উপযোগী নোনা জায়গায় কি ধান চাষ হতে পারে, সবজি হতে পারে, কিছু দিয়েছেন আপনি চাষিদের? না, চাষিদের সঙ্গে আমার সম্পর্ক, আমরা সরকারকে দিই। সেই পেপার গিয়ে জমা হয় দিল্লিতে, আর হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়। এর মধ্যে একটা চেন তৈরি করতে হবে, ডাইরেক্ট কৃষকদের সমস্যার সমাধান করা, তাকে রাস্তা দেখানো। কেন বিজ্ঞানীরা করবেন না? ল্যাবরেটরিতে কেন বিজ্ঞানী বসে থাকবে? এগুলো পরিবর্তন হওয়ার দরকার, শুরু হয়েছে। তো সেই রকম প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের মধ্যে মোটিভেশন, যেটা মোদিজি শুরু করেছে, সেটা করতে হবে। যে তুমি তোমার এলাকায়, তোমার জায়গায়, আজ আমাদের দেশের বিজ্ঞানীরা এই 2টো ভ্যাকসিন তৈরি করতে পারেন একসঙ্গে। ইতিহাসে কোনোদিন করিনি আমরা। অন্য দেশের থেকে চেয়ে থাকতাম একটা রোগ হলে, সে ম্যালেরিয়া হোক, কয়েক লক্ষ লোক মরে যাওয়ার পরে 20-30 বছর পরে ওরা দেবে। হয়তো আমরা প্রথম নিজে না নিয়ে বিশ্বকে দিয়েছি। বসুধৈব কুটুম্বকম বলেছি নয়, শুধু সর্বেপি সুখিনা সন্তু বলেছি শুধু নয়, করে দেখিয়েছি। প্রধানমন্ত্রীকে ওটা ধন্যবাদ দিয়েছি। তো এই যে মানসিকতার পরিবর্তন, সেটা করার দরকার আছে। এটা প্রত্যেকের দায়িত্ব। মোটিভেশনের জন্য সমাজে পরিবর্তন করুন, চিন্তাভাবনার পরিবর্তন করুন। প্রথম মানুষের ক্ষমতা আছে, তাকে জাগানোর, বাড়ানোর চেষ্টা করতে হবে। সেই হিসাবে দেশ যে জিনিসগুলো করছে আজকে, যে গতিতে এগোচ্ছে, তাতে সমাজকে জুড়ে দিতে হবে। সমাজের সামান্য শিক্ষিত, অশিক্ষিত, গ্রামের সাধারণ মানুষ বা যুবক যুবতীরা যারা এগিয়ে আসছে, আজকে আমাদের মেয়েরা কোথায় পৌঁছে গেছে, ফাইটার পাইলট হয়ে যাচ্ছে। সেজন্য নতুন পার্লামেন্টের প্রথম নারী শক্তি বন্ধন বিল পাস করা হয়েছে। আর 3 দিন ধরে প্রথম পার্লামেন্ট চললো, কেবল মহিলারা ওখানে দর্শক হিসেবে গ্যালারিতে ছিলেন, পুরো পুরুষ ছিল না। এগুলো উদাহরণ, এটা মোটিভেশন যে আপনার জন্য দেশ ভাবছে। এই ধরনের প্রত্যেক ক্ষেত্রে যদি আমরা কাজ করি, আমি রাজনীতিতে থাকলেও আমারও এইটা কাজ। আমার কি হয়, এই নিয়মিত রাজনীতি আপনারা যেটা দেখছেন, আমারও খুব রুচি নাই, কিন্তু সিস্টেম আছে না। আপনি সাংবাদিক, আপনাকে এই কাজে এগোতে হবে, তার মধ্যে পরিবর্তন করতে হবে যে ভাই এটা চলতে পারে না। গতানুগতিকতার বাইরে মানুষ যেতে চায় না, ভয় পায় রিস্ক নিতে। যে বেরোতে পারে, চেষ্টা করে, সে কিন্তু কিছু করে। আমি সব জায়গায় সেটা করার চেষ্টা করি। আমি রাজনীতি করলেও রাজনীতির বাইরে কি করা যায় মানুষের, আমার দ্বারা কতটা সমাজে লাভ হলো। আমি 10 বছর 20 বছর এমপি থাকলাম, মন্ত্রী থাকলাম, আমার হয়তো কিছু হলো, সমাজকে কি দিলাম? না, আমি তো ওই সরকারের যে সিস্টেম আছে তার দ্বারা তো কিছু হয়নি 70 বছরে। তার মধ্যে আপনি কি পরিবর্তন করলেন, আপনার যোগদান কি আছে, এটা ভাবার দরকার আছে সবার। কেন আমি ব্যক্তিগতভাবে আমি যখন যাই গ্রামে, চাষিদের সাথে দেখা করি, কথা বলি, নতুন কিছু জাগার চেষ্টা করি, এগ্রিকালচার ফার্মে যাই বা অন্য কোনো কিছু জানার থাকলে দেখতে যাই নতুন কি প্রয়োগ কে করছে। আমি বললাম আমার নিজস্ব একটা আগ্রহ এসেছে নতুন চাষ করা, আমি চাষার ছেলে, সুযোগ পেলে মনটা ওইখানে জমিতে চলে যায়। তো আমি আমার ওখানে দাঁতনে গিয়ে দেখি একজন ড্রাগন ফার্ম করেছে, ঢুকলাম, ভাই কে করেছে, এসো দেখি কি করেছে, আমাকে চারা দাও, আমাকে লাগিয়েছে। আর কি করা যায়, ভিডিও ইত্যাদির মাধ্যমে যুবকদেরকে মোটিভেট, তোমার 2 বিঘা জমি আছে, তুমি জল নেই, চাষ হয় না, কম জলে চাষ হবে, তুমি শুরু তো করো আগে। আমি অনেককে চারা দিচ্ছি, লাগাও, হয় কিনা লাভ। কিছু না কিছু ভাবতে হবে নতুন। গতানুগতিক আমার জীবন চলে যাক, আমি বেঁচে থাকলে মরে গেলাম, দেশের সমাজের কি যায় আসে? 140 কোটি লোক আছে, একজন কি যায় আসে না। কিন্তু কিছু যদি করে যেতে পারি আমি 5 জনের জন্য, সেটা উদাহরণ হয়ে যাবে লোকের জন্য, যে হ্যাঁ একটা লোক করতে পারে, চেষ্টা করে, অনেকেই করেছেন এরকম, চেষ্টা করা উচিত কিছু। তো এই ধরনের কিছু হোক, যেটা আমরা চাইছি ডেভেলপ কান্ট্রিতে যাবো আগামী 25 বছর। মোদিজি তার কাজ করছেন, সরকার তার কাজ করছে, ডিপার্টমেন্ট। একজন নাগরিক হিসাবে দেশের এই উন্নয়নের জন্য আমি কি করতে পারি, কতজনকে মোটিভেট করতে পারি, কতজনের চিন্তাভাবনা পরিবর্তন করতে পারি, আউট অফ দ্য ট্র্যাক করতে হবে। এখানে তো সবাই দৌড়চ্ছে, আপনার কিছু করার নেই।
হুম, আলাদা করে সমস্যা দেখে আপনি সমাধানের কি চেষ্টা করেছেন? হুম, আরে চেষ্টা তো করুন আগে। 1, 2, 5, 10, 8%, 50%, 60% তো পরিবর্তন হতেই হুম, পারে। হুম, রেশিও কম বেশি হতে পারে। হবে না এটা আমি মনে করি না। তো সেই ক্ষেত্রে নিজস্ব কিছু যোগদান হওয়া উচিত, চিন্তাভাবনা হওয়া উচিত, করা উচিত। আমাদের দেশে এরকম বহু মানুষ তরুণেছেন, অনেক সাধারণ জায়গা থেকে এসে অনেক বহুমুখী কাজ করেছেন। বহুমুখী প্রতিভার হুম, ঋণী তারা ছিলেন। তাকে আমরা সম্মান দিই সেইজন্য। তো আমরাও তো সাধারণ মানুষ থেকে কাজ করতে, করতে অসাধারণ হতে পারি। হুম, সেই চেষ্টা আমি ব্যক্তিগত এটা ভাবি। বাকি সরকারের যে কাজ আছে সেটা লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা ইত্যাদি যতটা রাজনীতির দ্বারা হয় সেটা তো একটা সিস্টেম সেটা চলছে। আমি যেটা চাই যে আমাদের নেক্সট জেনারেশন কমপক্ষে ভাবুক, আমরা আর ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকবো না। আমরা ডেভেলপ কান্ট্রিতে থাকবো। আর আজকে আমাদের দেশের সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার সবাই প্রমাণ করেছেন বিশ্বের যেকোনো দেশের চাইতে আমরা প্রতিভাবান, বুদ্ধিমান, পরিশ্রমী, ইমানদার আমরা পারি। হুম, অতি সম্প্রতি ২-৪ বছরে যে ঘটনা ঘটেছে যেগুলো চর্চা হচ্ছে সেটা আমাদের দেশের এই সাধারণ লোকেরাই করেছেন। আজকে আপনি দেখবেন যে চন্দ্রযান তৈরি হলো। ওই যে কয়েকশো ২৫০ বিজ্ঞানী বসেছিলেন যাদের মধ্যে প্রাইম মিনিস্টার গেলেন। তার মধ্যে আমাদের বীরভূমের ছেলে ছিল। সে কোনো ইংলিশ মিডিয়ামে পড়েনি। হ্যাঁ। দক্ষিণ চব্বিশ ছেলে ছিল। সাধারণ বাংলা স্কুলে, সরকারি স্কুলে পড়াশোনা করেছে। এবং চাঁদের সাউথ পোলে আমরা ছাড়া আর কোনো কেউ দেশ পৌঁছাতে পারেনি। পৌঁছতে কি পারে করে সম্ভব হলো? আরো আগে হতে পারত। কেন হয়নি? হুম, আজকে আমরা তেজস বিমান তৈরি করছি প্রায় ৩০-৪০ বছর চেষ্টা করে। কেন হয়নি আগে? সেমিকন্ডাক্টর তৈরি করতে হবে। চিপ। খুব ইম্পর্টেন্ট এখন। মাননীয় বৈষ্ণব যিনি মন্ত্রী আছেন, অশ্বিনী বৈষ্ণব তিনি বলেছেন, কদিন আগে ইন্টারভিউতে শুনলাম, সেপ্টেম্বরে হাতে ভারতীয় চিপ চলে আসবে। জিজ্ঞেস করলাম, কোথায় গেল? এর আগের বাজেটে ৬৮,০০০ কোটি টাকার মোদিজি ঘোষণা করলেন সেমিকন্ডাক্টর রিসার্চের জন্য। তো তারপরে আবারও দিয়েছেন যে এনি হাউ চাই। তাইওয়ান, চীন, আমেরিকার হাতে হাত পেতে থাকবো। কাল বলবে দেবো না। তাহলে তো পুরো সারা কিছু বন্ধ হয়ে যাবে। কারণ চিপ ছাড়া আজকাল কিছু চলে না। তা আজ এটা মোদিজি বলছেন করতে হবে। ভ্যাকসিন চাই ৬ মাসের মধ্যে ভ্যাকসিন হয়ে গেল। ৬০ বছরের ৭০ বছরের কিছু হয়নি। একজন কেউ বলবে তো চাই আর তুমি করতে পারো। তো হুম, আজকে সেমিকন্ডাক্টর চাই, ওটা হয়ে গেলে আমাদের দেশ সব ব্যাপারে আজকে যে অ্যাপেলের ফোন বললেন আপনি। এই বছর আমরা ৮০,০০০ কোটি টাকার মোবাইল রপ্তানি করেছি। হুম। আগে 90% মোবাইল বিদেশ থেকে আসতো। আগে আমরা এখন অনেক বড় 80% মোবাইল যারা আমরা ইউজ করছি সব দেশে তৈরি হচ্ছে। না, আগে আমরা ইম্পোর্টার ছিলাম, এখন আমরা এক্সপোর্টার। এক্সপোর্টার হয়ে আর গেছি। এটা অস্ত্র-শস্ত্রেও হয়েছে। হ্যাঁ, ১০০টা দেশকে ভ্যাকসিন দিয়েছি আমরা। কাউকে ফ্রি, কাউকে পয়সা নিচ্ছি। কি করে দিলাম? তো সেইজন্য এই যে ৮০,০০০ কোটি টাকার মধ্যে ৬০,০০০ কোটি টাকা অ্যাপেলের ফোনই আমরা এক্সপোর্ট করেছি। কি করে সম্ভব হলো? ২০০টা কোম্পানি ২ বছরের মধ্যে প্রোডাকশন শুরু করে দিল। সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সরকারের প্রতি বিশ্বাস, আস্থা তৈরি করা যে এখানে যে টাকা ইনভেস্ট করে নষ্ট হবে না। ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে না, তাই ইন্ডাস্ট্রি আসছে না। টাকা তো টাকা, প্রাণও চলে যাবে। এই ইমেজ তৈরি পরিবর্তন করতে হবে। সরকার এটাই করতে পারে, বাকি তো প্রাইভেট কোম্পানিই করবে। আজকে টেসলা কেন আসছে? ওদের এত বড় মার্কেট, প্রতি বছর এত গাড়ি বিক্রি হয়। হাইওয়ে, সব ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে। এরপরে পেট্রোল গাড়ি বন্ধ হয়ে যাবে। আমারই তো মার্কেট হবে। চলে এসেছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। আজকে ১৪০ কোটি মানুষের মধ্যে ১০০ কোটি মানুষ মোবাইল ইউজ করছে। তো সব মোবাইল কোম্পানি এখানে চলে এসেছে। ভারতের মার্কেটেই বুম হয়ে যাবে। ওখানেই এত বড় মার্কেট হ্যাঁ, রয়েছে ওখানেই। যেকোনো ইন্ডাস্ট্রিতে আজকে ইনভেস্ট হচ্ছে। শেয়ার মার্কেট বুম, বুম করে দৌড়চ্ছে। বাকি জিনিসের দাম হ্যাঁ। বাড়ছে। টাকা এলে তো দাম কিছু বাড়বেই। আ কি করে সম্ভব হলো? আপনাকে অনেকক্ষণ আটকেছি, কিন্তু আমার একটা জিনিস মানে আর বেশিক্ষণ আটকাবো না। তথাপি একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে। দেখুন, আপনি অনেকবার মোদিজির কথা বললেন। এবার মোদিজিকে আমরা সাধারণ মানুষ তো টিভিতে দেখি, আপনি সামনে দেখেছেন। মানুষটার মধ্যে স্পেশালিটি কি দেখেছেন? মানে আপনি আমার এক্সাক্ট সৌভাগ্য বলতে পারেন আপনি। হুম, আমি ২ বার প্রেসিডেন্টের বিমানে করে বিদেশ ঘুরতে গেছি। একসঙ্গে খেয়েছি, গল্প করেছি বন্ধুত্ব। আর প্রাইম মিনিস্টারের গাড়িতে আমি চড়ার সুযোগ পেয়েছি। আর কেউ কাছে যেতে পারে না। হ্যাঁ, দিলীপ আসো, বসো বলে ওই মেদিনীপুরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, হসপিটালে যাচ্ছেন, আমাকে সঙ্গে গাড়িতে বসালেন প্রাইম মিনিস্টার নিজের গাড়িতে। এত হাই সিকিউরিটি। তো এটা সৌভাগ্য বলতে পারেন। এই ধরনের টপ মোস্ট লোকেদের সঙ্গে বন্ধুত্ব কাছে যাওয়া বা গল্প এটা হয়েছে অনেকবার একসঙ্গে বসে এটা ওটা। কিভাবে রাজনীতিতে পরিবর্তন, কি ভাবা উচিত, কি করা উচিত এগুলো উনি বলেছেন। ব্যক্তি তো এটা ঠিক যে তপস্যা আছে, গড গিফটেড কিছু আছে। সেদিনও বিমানে বসে আড্ডা হচ্ছিল, কিছু লোক আসছিল। এইরকম আড্ডা দিতে আপনার মতো ছেলেরা ছিল। আপনার কি মনে হয় কি আছে? আমরা তো এত হ্যাঁ, দেখি। মানে সবার প্রশ্ন। এটা ঠিক যে কিছু তো তপস্যা আছে। তার জন্য যেটা উনি ভাবেন সেটা করে দেন। আগেই করে দেন। বা যার দিকে তাকাবেন, যা বলবেন সেটা হয়ে যাবে। কিন্তু মানুষটার জীবনটা এত বেশি সিস্টেমেটিক রুটিনে বাঁধা, এত পরিশ্রম করেন সকাল ভোর থেকে আরম্ভ করে। আমাকে একজন গল্প বলছে।
আমার উড়িষ্যার একজন কার্যকর্তা বলে, আমার এক আইএএস অফিসার বন্ধু আছে, সে বলছিল মোদিজির সম্বন্ধে। তো কী বলছে? বলে রাত ১২টা ১২:৩০ পর্যন্ত আমাদের মিটিং চললো। আমাদের টিম, কোনো ডিপার্টমেন্টের আইএএস এদের ছিলেন, সেক্রেটারিরা। তা আমাদের বলা হলো, যাও সকাল ৭:৩০ আবার মিটিং আছে, কিন্তু রেডি হয়ে আসতে হবে। বলে বাইরে বেরিয়ে দিকে আরও ২টো টিম বসে আছে মিটিংয়ের জন্য। তো তার সঙ্গে মিটিং করবেন, তারপরে ছুটি করবেন, উনি বিশ্রাম করবেন। আবার ৭টার মধ্যে উঠে স্নান টান করে এক্সারসাইজ করে আবার সেকেন্ড মিটিংয়ের জন্য বসে যাবেন। একটা মানুষ কী করে করতে পারে বছরের পর বছর? বিমানে, সরকারি বিমান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিদেশ যেতেন, বিমানের মধ্যে সাংবাদিকরা যেতেন যাতে তোমরা ছবি তুলে নিউজ করতে পারে। উনি কোনো সাংবাদিককে কোথাও নিয়ে যান না। বলে তোমার কোম্পানি আছে, তুমি যাও, তোমার বিজনেস এটা। গাড়িতে ব্যুরোক্রেটরা যাবে আর ফাইল যাবে বিমানে। আকাশেও ওনার অফিস চলতে থাকে, ওখানে বিমানে বসলেন, সিগনেচার শুরু হয়ে গেল, ফাইল দেখা শুরু হয়ে গেল। আকাশ পাতাল সব জায়গাটা মানুষ কাজ করতে পারে, তখনই সাফল্য আসে। এইটা সবাই করতে পারে না, সবার দ্বারা সম্ভব নয়। ভগবানও কিছু তাকে এই কাজের জন্য পাঠিয়েছে, আশীর্বাদও আছে, শরীর সুস্থ, মন ইত্যাদি। আর এতদিনের যে তপস্যা, উনি বলেছেন ৫৫০ জেলাতে আমি দেশে ঘুরেছি। দেশে ৫৫০ জেলাতে যে ঘুরেছে, তাকে দেশ সম্বন্ধে কিছু বোঝাতে হবে না। যে কোনো বিষয়ে যারা টপ কার্যকর্তারা আমাদের বলেন যে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা প্রজেক্ট চিন্তা ভাবনা হলো, আমরা ভেবে চিন্তা সব ঠিক করে দিলাম। তারপরে উনি দেখে খুঁটিয়ে ওখানে বললেন যে এটা একটু এই করো, সময় কম, তার মধ্যে যে কম বেশি আছে ঠিক উনি ধরে দেবেন এই জায়গাটায়। এত তার দৃষ্টি এত পরিষ্কার সব ব্যাপারে, এটা সবার হয় না। সেই জন্য সাফল্য আসছে। আর মানুষের বিশ্বাস, ভালোবাসা যে জয় করে নেবে, তার জন্য কিছুই অসম্ভব না। এক্স্যাক্টলি, মানে আপনার অভিজ্ঞতাগুলো শুনে খুবই ভালো লাগছে। আর আরেকটা অভিজ্ঞতা খালি লাস্ট আপনাকে শেষের দিকে জিজ্ঞাসা করব যে আপনি তো একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাদের রাজ্যের। এবার আপনার সাথে বা এই যে যারা তথাকথিত বিরোধী দল বা বিরোধী নেতা, এদের মানে কেমিস্ট্রিটা কিরকম হয়? সে তো অফ দ্য ক্যামেরা হয়। দেখা হবে তাহলে বলবেন। আমি বিয়ে বাড়ি ইত্যাদিতে আমি কম যাই একটু, অন্য কারণে নয়। সবাই এত ফটো তুলবে, এ করবে, ডিস্টার্ব করে, যতক্ষণ থাকবো ততক্ষণ না খেতে দেবে না বসতে দেবে। এটা একটা ভালোবাসা। কিন্তু গেলে দেখা হয়, একসঙ্গে গল্প করি, নিয়ে বসি, আমি তাদের পেছনে লাগি, ইয়ার্কি মারি, আনন্দ করি। সেদিন ক্রিকেট দেখতে গেছি, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ইডেনেতে দেখা হয়ে গেল ববি হাকিমের সঙ্গে, বন্ধু, এই দিলদার চলো চলো। তো তাদের পরিবার ইত্যাদি একটা বক্সে বসে আছে, অরূপের সঙ্গে দেখা হলো, আরে তুমি চলে গেলে বিধানসভা থেকে, এখন আর জমে না। ও নিয়ে গেল ওখানে, ওদের পরিবারের সঙ্গে আড্ডা মারলাম, ওর পরিচয় করাচ্ছে। বলে তুমি কার পরিচয় করাচ্ছে? টিভি খুললে ওকে দেখা যায়। তো গল্প হলো ওদের পরিবারের সঙ্গে, বাকি সব ওই পার্টির লোকেরাই ছিল, আরও এমপি টেমপি ছিলেন। খুব আড্ডা মারলাম, গল্প করলাম। আমাদের পার্লামেন্টের মধ্যে যখন ওই সেন্ট্রাল হল ছিল ২টা, এখন নূতনটাতে সে সুযোগটা নাই, দুটো পাড়া আলাদা হয়ে গেছে, যেতে পারো রাজ্যসভা লোকসভা। তখন মাঝখানে বড় হলে বসে সবাই আড্ডা মারতাম, নাস্তা করতাম, চা খেতাম। তো আমাদের বাংলার যারা এমপি আছেন, এখন টিএমসিতে আছেন সবাই, বা সিনিয়র প্রদীপবাবু এরা ছিলেন, সবার সঙ্গে ও বসে ওখানে আড্ডা মারা, চা খাওয়া, গল্প করা, ওই হুল্লোড় ইয়ার্কি মারা সবার সঙ্গে আমার সেই ব্যক্তি সম্পর্ক। আমি কখনো দেখা হল জিজ্ঞেস করুন, দিলীপ ঘোষ লেখটা কেমন, জিজ্ঞেস করুন আপনি এর সঙ্গে বলবে। আমার কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা হয় না, সে মত পথ যাই হোক, যে পার্টি হোক, বা সাধারণ মানুষ, খেলোয়াড় ইত্যাদি যাই হোক। দ্বিতীয় কথা, সম্পর্ক আমি ওই স্তর পর্যন্ত রাখি, নিচে নামতে দিই না। এটা ঠিক যে অনেক সময় রাজনীতির কারণে অনেক কথা অনেকে বলে বা আমাকে বলতে হয়, সেটা একটা স্তরে আছে, পলিটিক্যাল কম্পালশন কিছু আছে, পার্টির নীতির জন্য বলতে হয়। কিন্তু ব্যক্তি সম্পর্ক, ব্যক্তি বন্ধুত্ব কেন হবে না, আমি এই প্রশ্ন করি। এবং যে কোনো দেশে যে কোনো জায়গায় গিয়ে আমি লোকের সঙ্গে বন্ধুত্ব করি। অনেক জায়গায় ঘোরার জন্য কিছু ভাষাও শিখেছি আমি, সেজন্য লোকের সঙ্গে বলতে অসুবিধা হয় না, কিছু বন্ধুত্ব হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। মানে কি ভাষা শিখেছেন? দেখুন, এই পূর্ব ভারতে আমার মাতৃভাষা বাংলা নয়। আমি যেখানে জন্মেছি যেখানে বাংলাই চলে না, একেবারে বর্ডার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলা। আমাকে পড়াশোনা করার জন্য বাংলা শিখতে হয়েছে, ওদিকে উড়িয়া শিখতে হয়েছে। ঝাড়খণ্ডে হিন্দি ইত্যাদি, পরে ভোজপুরি, এইসব ভাষা, লোকাল ভাষা যা চলে। আমি আন্ডামান নিকোবরে থাকলাম 8.5 বছর প্রায়। সেখানে তেলুগু, তামিল, আর উত্তর ভারতের ভাষা তো চলেই। আমার অভ্যাস ছিল লোকের পরিবারে গিয়ে খাওয়া দাওয়া করা। তো পরিবারে গেলে তো কিছু না কিছু ওই ভাষা শেখাই যায়, সাধারণভাবে বলার জন্য তামিল, তেলুগুও শেখার সুযোগ হয়েছে, কিছু কিছু কথাবার্তা বলি। আমি গেলাম রামেশ্বরম, তো সেতুবন্ধ দেখতে গেলাম, রামেশ্বরম লাস্ট পয়েন্ট। ফেরার সময় বললাম, ভাই কোনো কার্যকর্তার বাড়িতে খাওয়া দাওয়া করবো, নাস্তা। ওখানকার যারা পার্টি ছিলেন তাদের সম্পর্ক হয়ে গেল, তারা একজনের বাড়ি আমাদের অটো রিক্সা চালায়, বুথের সভাপতি, তার বাড়িতে খাওয়া দাওয়া করলাম। সে আবাস যোজনার বাড়ি পেয়েছে, সেই বাড়িতে বসে খেলাম,
গল্প করলাম। শহরে এসেও একজন আমাদের ওখানকার নেতার বাড়িতে খেতে গেলাম, সব ওখানকারই লোক ছিল। আর আমি বলি, তোমার এখানকার ট্রেডিশন ভোজনই তুমি করাবে, তুমি রুটি খাবে না তামিলনাড়ুতে, আমাকে তুমি 3 রকম ভাত খাওয়াবে, তাই আমি খাবো। ওখানে যে লেমন ট্র্যাডিশন, রাইস, কার্ড রাইস, টার্মারিক রাইস, জিরা রাইস, 4 রকম 5 রকম ভাত খাওয়াবে ওরা, ওটাই ট্রেডিশন। আমরা যেমন 5 পদ মাছ খাওয়াই, হুম হুম তোরা ওদেরকার ওইরকম ধোসা ইডলি খেলাম, ওদের নাস্তা করলাম, উত্তপম দুপুরবেলা খেলাম, কন্যাকুমারীতে ছিলাম সেখানেও তাই, ওখানকার খাবার খেলাম। আর আমার খুব ভালো লাগে দক্ষিণের খাবার খেতে, শরীরের জন্য ভালো। এটা আমি চেষ্টা করি, আমার শরীরেও সয়ে যায়, অসুবিধা হয় না কিছু, মানুষ অ্যাকসেপ্ট করে। স্যার অসংখ্য ধন্যবাদ। আর আপনি এভাবেই এগিয়ে চলুন, আর আমাদের জেনারেশনকে আশীর্বাদ করুন যাতে আমরাও আপনাদের যে স্বপ্ন, আমাদের সেই দেশের স্বপ্নে- যে ইয়াং জেনারেশন না, এদের মধ্যে শক্তিটা জমা হয়েছিল, মোদিজি ওটা ভেঙে দিয়েছেন বাঁধটা। এমন সব অসাধারণ কাজ করছে আমাদের দেশের। আমি তো ভিন্ন লোকের সঙ্গে কথা বলি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যারা সায়েন্টিস্ট, সোশ্যাল সার্ভিসের মধ্যে আছে, অনেক ইয়াং, 30-35 পর্যন্ত, চিন্তা ভাবনার স্তর পুরো পাল্টে গেছে। আপনি দেখুন 10 বছরের মধ্যে, মোদিজি তো বলেছেন 25 বছর, 10 বছরের মধ্যে দেশ এমন জায়গায় পৌঁছে যাবে না, আর এই জেনারেশনই পৌঁছে দেবে, হুম। কেউ আটকাতে পারে না, অসাধ্য সাধন। আজকে ইউরোপিয়ান কান্ট্রি বলুন, যেখানে উন্নতি হয়েছে, সব জায়গায় সায়েন্টিস্ট দেখুন, ইঞ্জিনিয়ার দেখুন, ডাক্তার দেখুন, প্রফেশনে যারা আছেন, এডুকেশনে, সব ভারতীয়রা আছে। কি পজিশনে? এরা যদি ওখানকার উন্নতি করতে পারে, এখানে কেন করবে না? এসে সুযোগ চাই, মোটিভেশন চাই, সেটা এসে গেছে। থ্যাংক ইউ স্যার, আর আরও অনেক ধন্যবাদ ধন্যবাদ। যে এই ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। তো আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি, আর আমাদের চ্যানেলের সাথে প্লিজ জুড়ে থাকবেন, আর আপনারা কাকে কাকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আজকের জন্য স্যার শেষ করছি, নমস্কার।